মেইন যে হেড গুরু, তিনি বলেছেন যে তার কাছে সোমনাথ মন্দিরে যখন শিবলিঙ্গমটা ভেঙে দেওয়া হয় সেটা পার্টস কয়েকটা সেই তখনকার পুরোহিতরা কুড়িয়ে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। এবার ওনার কাছে তাদের বংশধরেরা এসে দিয়ে গিয়েছে, সেই শিবলিঙ্গমটা দেখালেন। ওরে বাপরে, আমরা বসে আছি পডকাস্ট দেখছি, ওটা ভাইব্রেশন কি গোল্ডেন শিবলিঙ্গম। সুশান্ত সিং মারা গিয়েছিলেন, ডেটটা বোধহয় 19শে জুন না 20 জুন, আমার ঠিক মনে নেই। বাট ঠিক 7 দিন আগে থেকে আমি ভাইব্রেশনস দেখলাম যে আ ব্ল্যাক লেডি সর্ট অফ অ্যান ইমেজ, মানে বিশাল বড় একটা কালো মানে লেডি বোঝা যাচ্ছে ইমেজটা, কিন্তু চেহারা বেহারা কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছে। প্লেনটা জাস্ট এরকম করে গেল, এরকম করে অ্যাজ ইফ মনে হলো এভাবে ধরলো, ধরে ছুঁড়ে দিল। আর চিফ মিনিস্টারকে বলা হয়েছে ওই পডকাস্টে যে হি ওয়াজ দ্য পার্সন যার আদেশে এটা হয়েছিল, যে জ্বালিয়ে দাও জঙ্গলটা। জাস্ট ভিডিওতে দেখেছিলাম একজন ডক্টর সাইন করতে করতে পড়েছে। আমি দেখতে পাচ্ছি ওটা প্রচন্ড আলোয় মানে পিছন থেকে একদম গোল্ডেন আলো ছড়াচ্ছে, আর ওনার চোখ একদম বাবা করে কান্না শুরু। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। থাম্বনেল দেখেছেন এবং টাইটেলও পড়েছেন কি কি বিষয়ে কথা হবে। কি মানে হচ্ছে আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হলো, সেই প্লেন ক্র্যাশে যারা মারা গেছে তারা নাকি আগের জন্মে একটা পুরো জঙ্গল জ্বালিয়ে দিয়েছে, এবং তাদের যে সর্দার ছিল সেই প্লেনে থাকা এক্স সিএম নাকি। প্রশ্ন আছে, কিন্তু কোশ্চেন মার্ক আছে। কেন, কি জন্য? আজকের পডকাস্টে আমরা আজকে জানবো। সেকেন্ড হচ্ছে সুশান্ত সিং রাজপুত, তিনি মার্ডার হয়েছে নাকি সুসাইড করেছে সেটা কিন্তু আমরা এখনো জানি না, তদন্ত হচ্ছে কিনাও আমরা জানি না। কিন্তু তারপর থেকে আপনারা খেয়াল করেছেন কিনা, আমাদের এই বলিউড কিন্তু আর উঠতে পারছে না শাহরুখ খান বাদে। উনি আসলে একমাত্র একটু হিট হচ্ছে, কিন্তু বাদ বাকি ফিল্ম দেখার যোগ্যও না, আমিও দেখতে চাই না। কেন, কি জন্য? এবং লাস্টে আছে একটা পিএলআর এর স্টোরি। আমার কাছে স্টোরি, দিদির কাছে সেটা ঘটনা। এবং আপনি যদি চান নিজের পিএলআর করতে, দিদি যে পডকাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত যে নাম্বারটা দেখছেন সেই নাম্বারে আপনারা কল করতে পারেন, দিদির সাথে কথা বলুন, সব রকম বিষয় আপনি জানতেও পারেন, কাউন্সিলিংও নিতে পারেন। আর আজকে ডাইরেক্ট পডকাস্টে যাব, কিন্তু আজকের পডকাস্টটা আবারও হচ্ছে প্রমোশনাল। কেন প্রমোশনাল? কারণ দিদি আগের বারটা থেকে ভালো রেসপন্স পেয়েছে, নিজের বিজনেসটা গ্রোথ হচ্ছে। এবং আপনি যদি চান নিজের বিজনেসটাকে গ্রোথ করতে, এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করুন, কে পডকাস্টে এসে প্রমোশনাল ভিডিও বানান, আর আপনিও উপরে যাবেন, আমরাও উপরে যেতে চাই। আর ডাইরেক্ট রিনিতাদের কাছে। কেমন আছো দিদি? খুব ভালো আছি। আগের একটা পিএলআর পডকাস্ট হয়েছে, সেখানে খুব ভালো রেসপন্স এসছে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ না, তোমার বলার মধ্যেও সেই পাওয়ারটা ছিল বলে আজকে মানুষ তোমাকে ভালোবেসেছে। তো আজকেও আমরা পিএলআর নিয়ে কথা বলবো, কিন্তু কিছু ইনসিডেন্ট যেটা থাম্বনেল দেখে মানুষেরা এসছে আজকের পডকাস্টটা দেখতে। তাই প্রথমেই জিজ্ঞেস করবো, প্লেন যে ক্র্যাশটা হলো সেই ব্যাপারটা তোমার কাছে কিভাবে দেখেছো এবং তুমি তাদের ব্যাপারে কিভাবে দেখেছো? প্লেন ক্র্যাশটা যে হয়েছে মর্মান্তিক, দ্যাট উই অল নো, মর্মান্তিক। মানে নিউলি ম্যারিড কাপল, তারপরে চিফ মিনিস্টার, অনেকে ছিলেন। কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে কিন্তু জিনিসটা একটু অন্যভাবে দেখা হয়। জিনিসটা ছিল হয়তোবা সবার সময় হয়ে গিয়েছিল, ওই জন্যে যে যেখানেই থাকুক কেন একটা জায়গায় আনা হয়েছে তাদেরকে। ঠিক আছে, এটা স্পিরিচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এটা কিন্তু কেউ পার্সোনালি নেবেন না, আগেই বলে দিলাম। তো যেটা আমি দেখেছি, আগে তো অনেক পডকাস্টে আমি আমাকে শুনলাম যে কে কি বলছে না বলছে। একজন বলেছেন যে ফিউ পাস্ট লাইফস ব্যাক সবাই মানে যতজন মারা গিয়েছে ইনক্লুডিং ওই মেডিকেল স্টুডেন্টসরা যারা খাবার খাচ্ছিল তাদেরকে নিয়ে বলেছে সবার পাস্ট লাইফে উনি মানে অ্যাজ আ হোল একটা হয় কি মাস স্কেলে পাস্ট লাইফ দেখা, কমিউনিটি পাস্ট লাইফ। উনি যখন দেখেছেন তখন দেখেছেন কোনো জঙ্গলকে তারা জ্বালিয়ে দিতে গিয়েছিল কোনো এক পাস্ট লাইফে, এবং যতজন মারা গেছে ততজনের আত্মা ওই পাস্ট লাইফে জঙ্গল জ্বালিয়ে দিয়েছিল। আর চিফ মিনিস্টারকে বলা হয়েছে ওই পডকাস্টে যে হি ওয়াজ দ্য পার্সন যার আদেশে এটা হয়েছিল, যে জ্বালিয়ে দাও জঙ্গলটা। ঠিক আছে, তো এটা কিন্তু আমি দেখিনি, এটা একটা পডকাস্টের কথাই বলছি, এটা সবাই হয়তো ওই পডকাস্ট দেখে ফেলেছেন। তো তারপরে যে জিনিসটা আসে সেটাও বলছি আমি। তো তারপরে একজন জিজ্ঞেস করা, পডকাস্টে যে হোস্ট ছিলেন জিজ্ঞেস করলেন যে তাহলে যে বেঁচে গিয়েছে তো সে কেন বাঁচলো, বলে সেই জন্মে সেই সময় ওই একটি মানুষ বলেছিল আমি পার্টিসিপেট করব না ওই জঙ্গল জ্বালানোতে।
তো সে তখন ওখান থেকে বেরিয়ে গিয়েছিল, আর এইবারও তাকে উপরওয়ালা ওই চান্সটা দিয়েছে, ইউ ক্যান কাম আউট। সেই জন্য ওই অবধি একসাথে ছিলেন প্লেনের মধ্যে, কিন্তু তাকে বের করে দেওয়া হয়েছে, কারণ সেই জন্য সে কিন্তু ওই জঙ্গল অবধি গিয়েছিলেন, তারপরে বেরিয়ে এসেছিলেন। এটা একটা পয়েন্ট যেটা ওই পডকাস্ট থেকে পেলাম। 2 নম্বর পয়েন্ট, জঙ্গল জ্বালানো মানে মাকে জ্বালানো। মাকে আমরা বলি না জঙ্গলের দেবী, তো এখানে বনদেবী। এখান থেকে আমি একটা পয়েন্ট পরে, আমি একটুক্ষণ আগে যখন মুখটা ধুচ্ছি তোমার এখানে এসে, তখন এই পয়েন্টটা মনে পড়েছে, এতক্ষণ কিন্তু মনে পড়েনি। আমি যখন মেডিটেশনে বসলাম, আমি ডেফিনেটলি ইউনিভার্সকে জিজ্ঞেস করবই যে বাবা কেন, কি হয়েছিল, এত মর্মান্তিক জিনিস কেন হয়, ডু দে ডিজার্ভ দিস জাস্টিস, তাদেরও তো পরিবার আছে। তো আমি আওয়াজ মানে ও যেভাবে থ্রু মেডিটেশন যেরকম ভাইব্রেশনস আসে, আমাকে জানানো হলো ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড there is nothing called family. You have come here alone, you will do your work and you will go back. তোমার চাচা, মামা, বাবা, দাদা কিচ্ছু মানা হয় না, শুধু দেখা হয় তোমার কর্ম, এবং তুমি সেটাকে কি করে কর্মটাকে ব্যালেন্স করতে পারছো। ভালো কর্ম হলে ভগবানের আশীর্বাদে ব্যালেন্স হয়, খারাপ কর্ম হলে থ্রু কর্মা মানে কার্মিক পার্সন বলো, কার্মিক এনভায়রনমেন্ট বলো, ব্যালেন্স হয়। তো সেইটা জন্ম নেওয়ার আগে কিন্তু আত্মাদের দেখিয়ে দেওয়া হয় ইন দ্য সোল ওয়ার্ল্ড, কি তোমরা এই পাপটা করেছো, সেই পাপটা কিন্তু তোমাদের এইভাবে ব্যালেন্স করা হবে, না হলে তোমরা এই কর্মটাকে শেষ না করলে আবার তোমাদের জন্ম নিতে হবে। আবার কিছু, কারণ বনদেবীকে তুমি জ্বালিয়ে দিয়েছো, তুমি তো পার পাবে না, সে যে জন্মই করে থাকো না কেন। তো সমস্ত আত্মা যারা মারা গিয়েছেন তারা বলবো ব্রেভ সোলস, আমি বলবো তারা ভীষণ সাহসী, তারা প্রত্যেকে অ্যাকসেপ্ট করেছে কি হ্যাঁ থ্রু দিস প্রসেস আমরা নিজেদের কর্মকে ব্যালেন্স করতে পারবো। তখন কিন্তু আমরা ভাববো না আমার ছেলে ছিল, আমার বাচ্চা মেয়ে আছে, আমার না, আমি কি করেছি, আমাকে কতটা ব্যালেন্স করতে হবে, কারণ আমরা এসেওছি একা, যাবো একা, এটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এসেছি একা, যাবো একা। তাহলে তখন কিন্তু আমি ভাববো না আমার ছেলেটা কর্মটা যেন ভালো হয়, ওকে নিয়ে যাই, এরকম কিন্তু হয় না। আমার যখন সময় আসে আমাকে একা বেরিয়ে যেতে হয়। সেটা অনেক সময় কি হয়, তুমি হসপিটালে আছো, আমি একটা পডকাস্ট না জাস্ট ভিডিওতে দেখেছিলাম, একজন ডক্টর সাইন করতে করতে পড়ে গেল, মানে পেশেন্ট এসছে, তার ব্যাপারে ওই যে ফর্মালিটিস গুলো নিয়ে সাইন করে না, ডক্টর সিগনেচার করছে, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে, ওখান থেকে দাঁড়ানো থেকে ফাট করে পড়ে জমিনের মধ্যে শেষ, একদম শেষ। তার মানে কি তখন কি ভগবান এটা দেখেছে যে ওর বাচ্চা কাচ্চা আছে, ওর এ আছে, ও আছে? না, তোমার এপিসোড শেষ, ইউ হ্যাভ ডান ইউর জব। মেবি ওই পেশেন্ট আসা অব্দি কোনো ওনার রিলেশনশিপ ছিল যে এই কাজটা অব্দি আমাকে করতে হবে, তারপরে শেষ, ওর নিয়ে চলে গেছে। তারপরটা ওই লেভেলে বোঝা হবে, বুঝতে পারছো? স্পিরিচুয়াল ফিল্ডে 5D ওয়ার্ল্ডে কোনো ইমোশনস হচ্ছে লাভ, সেই ইমোশনসকে যদি কোনো ইমোশনস ব্যাঘাত ঘটায়, তাকে নিচে ল্যান্ড অফ ডেথে জন্ম নিতেই হবে। ল্যান্ড অফ ডেথ ইজ আর্থ, জন্মালে মরিতে হবে। তো ল্যান্ড অফ ডেথে জন্মাতে হবে তোমার কর্মকে ব্যালেন্স করতে, ব্যালেন্স করে ফেলো, চলে এসো, দিস ইজ ইয়োর হাউস, ইউ হ্যাভ টু কাম ব্যাক। এটা হচ্ছে রঙ্গমঞ্চ, নাটক, আমরা কি বলি নন্দন। তো ইন সাম ওয়ে অর দ্য আদার দিস আর্থ ইজ আ নন্দন ফর আস। আমরা নন্দন মানে চিনি যে একটা ওই শিল্পকলা একাডেমির মতন, যেখানে একাডেমি প্লাস ওখানে নাটক হয়, অনেক কিছু, যারা শিল্পী মানুষ তারা ওখানে যান। We are all actors and actresses. We are coming here, we are playing our roles. ভালো হলে রিওয়ার্ড পাবো, খারাপ হলে আবার আমাকে প্র্যাকটিস করে আবার ওই রঙ্গমঞ্চে আসতে হবে। সিম্পল লাইফের সাথে কিন্তু আমি কানেক্ট করে দিলাম, ইজি হয়ে গেল মানুষের কাছে এটা বোঝা। এইবার আবার ব্যাক টু মাই পয়েন্ট, যখন আমি বসলাম তখন আমাকে ফার্স্টে এই পয়েন্টটা বুঝিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তারপরে নেক্সট পয়েন্ট, যখন মেডিটেশনে গেলাম তখন আমি একটা ভিশন দেখতে পেয়েছি, সেটা বলছি। আমি দেখলাম যে a black lady sort of an image, মানে বিশাল বড় একটা কালো মানে লেডি বোঝা যাচ্ছে ইমেজটা, কিন্তু চেহারা বেহারা কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছে। প্লেনটা জাস্ট এরকম করে গেল, এরকম করে অ্যাজ এ মনে হলো এভাবে ধরে ছুঁড়ে দিল, যেটা আমি দেখেছি। আমার যেটা পরে রিয়েলাইজ হচ্ছে, কারণ এটা হচ্ছে ভিশন ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, দে গেভ মি আ ভিশন, দিস হ্যাপেন্ড। এখন এটাকে ডিকোড আমাকে করতে হবে, কারণ ওরা তো কোডে কথা বলে, ওনারা ডিকোড করতে যখন বসলাম, ধীরে ধীরে ফট করে তো আসে না, ধীরে ধীরে কয়েকটা দিন যাবত আস্তে আস্তে এই যে এখন মুখ ধুতে গিয়ে আসলো আমার, যে বনদেবী was that image which I saw. She became a portal of death. আর ও জানে যে আমাকে কারা মেরেছিল,
সেই হোয়াট এভার ইট ইজ কত বছর আগে। তো ওই পোর্টাল হয়ে উনি চলে আসলেন ওই মোমেন্টে যখন সব আত্মাগুলো এক জায়গায়, কারণ এটার জন্য কিন্তু ওয়েট করেছেন উনি, এই টাইমটা আসতে হবে। তো মানে আমরা সবাই এই ওইদিকে জন্মাচ্ছি, সবাই তো এক জায়গায় জন্মায় না যে আমরা সব ওকে ওই বন জঙ্গল পুড়িয়েছি আমরা সব এক জায়গায় জন্মাবো না, আমরা বহু জন্ম নিয়েছি। তারপরে ঠিক ভাবো ডিভাইন টাইমিং বলে না, ওয়েট ফর দ্য ডিভাইন টাইম। আমি বলবো এটা যে খুব ভালো একটা ইনসিডেন্ট না, কিন্তু স্পিরিচুয়াল ফিল্ড থেকে বলে যাচ্ছি আমি, 3D ওয়ার্ল্ডে ফিল্ড থেকে বলছি না কিন্তু একদম, কারণ 3D ওয়ার্ল্ডে প্রচন্ড দুঃখময়, ভীষণ কষ্টকর, কারণ আমরা ফ্যামিলির সাথে কানেক্টেড, কিন্তু 5D ওয়ার্ল্ডে না, ওখানে হচ্ছে তোমার কর্মের সাথে তারা কানেক্টেড। তো ওই ফিল্ডে বলছি আমি, যেটা আমাকে বোঝানো হয়েছে 5D ওয়ার্ল্ডে ওইটা ডিভাইন টাইম করে দেওয়া হয়েছিল। বনদেবী, শি বিকেম দ্য পোর্টাল অ্যান্ড শি অ্যাকচুয়ালি টুক দ্য রিভেঞ্জ, কারণ ওনাকেও তো শান্তি পেতে হবে, বিকজ শি ইজ বনদেবী, মানে কি একটা জঙ্গল ইজ জীবন, জঙ্গল তো জীবন্ত, তুমি জীবন্ত একটা জঙ্গলকে মেরে ফেলেছো। গাছ চেঁচাতে পারে না যেটা আমরা পারি, তার মানে কি তার কষ্ট হচ্ছে না? তো সেটার যে আক্রোশ, বনদেবী তো ওয়েট করছিল এই টাইমটার জন্য। তো দ্যাট ইজ ওয়াইন দ্য মেডিটেশন আই স কি একজন এরকম কালো ইমেজের কেউ, কালোই দেখেছি আমি বলবো না গোল্ডেন ডিভাইন, কালোই দেখেছি, ঠিক প্লেনটাকে এরকম করে আমি ছুড়ে ফেলে দেবো। এবং অন্য পডকাস্টে সেম কথা বলা হয়েছিল যে সেম মানে ওরা কেন মারা গেল, যারা টিফিন করতে গিয়েছিল, বাচ্চা কাচ্চা একদম ইয়াং ছেলে মেয়ে, বন জঙ্গলকে যখন পোড়ানো হয়েছিল তারাও ওখানে ছিল, যেটা ওই পডকাস্টে বলা হয়েছে। তো সেই জন্য সবারটা একভাবে, দেখো অন্য কোথাও ছুটতে পারতেন, ছুটেছেন ওই জায়গায় যেখানে উনি মানে ডিভাইন টাইমিংটা ভাবো যে সব আত্মাকে একসাথে ব্যালেন্স করা হচ্ছে। পানিশমেন্ট ইজ নাথিং বাট ব্যালেন্স। আমরা ভাবি না ভগবান আমাকে শাস্তি দিচ্ছে, নেভার থিঙ্ক লাইক দ্যাট। বুঝবে ভগবান আমাকে বের করছে রাস্তা দিয়ে, আরে এইটা এরকম হয়েছে, ঠিক আছে আমি আছি তোর সাথে, তুই এটা একটু করে নে, আমি আছি। আমাদের বাচ্চারা যখন পড়ে যায় মায়েরা কি করে, এই ওটা একটু ঝেড়ে নে, রক্ত বেরিয়েছে, তারা বোরিন লাগিয়ে দিচ্ছি, কিন্তু সহ্য কিন্তু বাচ্চাকেই করতে হয়। কিন্তু বাচ্চা বুঝে যায়, বুঝতে পারছো, যে আমি এখানে এরকম করে পড়লে আমাদের ব্যথা লাগতে পারে। একদম। তো দেবতা হচ্ছে তারা, দেবী দেবতা, যে এটা কিন্তু তোদের হবে, কিন্তু তোদেরকে আমরা, তোরা আফটার দ্য ব্যালেন্স ইউ উইল কাম ব্যাক কমপ্লিটলি এমটি, তাহলে কি হবে, তখন তোরা রিওয়ার্ডেড হবি। কিন্তু এটা তো তোদের যেতেই হবে। তখন সমস্ত আত্মা কিন্তু হ্যাঁ বলেছে, কারণ সোল ওয়ার্ল্ডে কখনো প্রেশারাইজেশন দেওয়া হয় না। দ্য মোমেন্ট ইউ আর অ্যালার্ট অ্যান্ড দ্য মোমেন্ট ইউ উইল সে ইয়েস, তখনই তোমার সাথে হবে। আমরা ভাবি না যে আমার সাথে এখন কেন হচ্ছে, আরে আমরা তো বডিতে আসার পর ভুলে গিয়েছি যে আমাদের সোল কতখানি পাওয়ারফুল, যে আমরা ওখানে দেখে বলছি এটা আমার সাথে হোক, তাহলে আমি ব্যালেন্স হব, তাহলে পানিশমেন্টটা পাওয়া উচিত আমার, তাহলে ব্যালেন্স হলে আমার ওই দরজাটা মানে স্টাক এনার্জি থেকে বেরোলাম, জীবনের পথে এগোলাম। ট্যাগ ওয়ার্ড একটা জিনিস তুমি বললে মাঝখানে যে একটা ছেলে বেঁচে গেছিল, 11A সিট নাম্বারটা ছিল, তার সাথে সাথে আর একটা মেয়ে ভূমি বলেছিল যে মেয়েটা সময় পৌঁছাতে পারেনি, 10 মিনিট লেট হয়েছিল জ্যামের মধ্যে। তো সেও তার মানে নিশ্চয়ই ওনার স্ত্রী ছিল, আমার কেন হঠাৎ করে ইনটিউশন আসছে, হয়তো ওনার স্ত্রী ছিলেন ওই জন্মে, যে দুইজন একসাথে ছিল, যে করিস না, ও বেরিয়ে এসেছিল হয়তো, বা এটা আমার জানা ছিল না, কিন্তু এখন যে ইনটিউশনে যেটা আসছে আমার, মেবি শি ওয়াজ হিজ ওয়াইফ ইন দ্যাট বার্থ, সেজন্য ও বেঁচেছে এও বেঁচেছে, মানে এই বার্থে হাজবেন্ড ওয়াইফ না। মানে দেখো কেমন একটা কপাল, গায়ে আমার কাটা দিচ্ছে, কেমন একটা কপাল না যে মানুষের, যে একটা ইনসিডেন্ট থেকে দুজন বেঁচে গেল, একজন প্লেনে উপস্থিত ছিল আর একজন প্লেনে পৌঁছাতে পারেনি, সে আফসোস করছে যে আমি প্লেনটা মিস করলাম, আর কয়েক মিনিটের মধ্যেও জানতে পারলো সেটা ক্র্যাশ করেছে। এবং এরকম একটা মুভিও এসেছিল, টুইন ইয়ে আছে না তোমার, আরে টুইন টাওয়ার, হ্যাঁ ওখানে একটা মুভি হয়েছিল তারপরে হিন্দিতেই, যে অপর্ণা সেনের মেয়ে রোলটা প্লে করেছিলেন, যে ওনার পাস ওই যে হয় না বোর্ডিং পাস, সেটা যে ব্যাগের পিছনে আটকে আছে ও খেয়াল করেনি, ওকে আসতে হবে ইয়েতেই, কোথায় হয়েছিল যেন টুইন টাওয়ারটা, নিউ ইয়র্ক, ওকে নিউ ইয়র্কে প্লেনটা ধরতেই হবে, হ্যাঁ, কিন্তু যে প্লেনটা অ্যাটাক হয়েছিল ওই টেররিস্ট অ্যাটাক, তো মেয়েটা বাথরুমে গিয়ে মুখ টুক ধুয়েছে, এই মুভিটা কিন্তু আমি দেখেছি, সবাই দেখেছে, আর অনেক কটা গল্প একসাথে জোড়া হয়েছিল, এবং তারপরে যে ওর ব্যাগের পিছনে বোর্ডিং পাসটা আটকে গেছে খেয়াল করেনি, ও ওখানে গিয়ে খুঁজে বেড়াচ্ছে বোর্ডিং পাস কোথায় দেখানো হচ্ছে, কিন্তু ওর ব্যাগের পিছনে, কিন্তু পরে প্লেনটা চলে গেল, আর ও খুব মন খারাপ করছে যে আমি এত কষ্টে আমার বরের কাছে যাবো ভেবেছিলাম, বাড়িতে অশান্তি, আমার শাশুড়ি অশান্তি দেয়, সেখান থেকে বর আমাকে বের করছিল, ভগবান আমাকে আটকে দিল।
তার কিছুক্ষণের মধ্যে মানে কয়েক ঘন্টার মধ্যে নিউজটা দেখে পুরো হাত ফাত কাঁপছে ওর, যে আমি তো এই প্লেনে থাকতে যাচ্ছিলাম, আজকে আমার এই অবস্থা হতো যে আমি শেষ হয়ে যেতাম। ভাগ্যিস আমি বোর্ডিং পাসটা পাইনি, কারণ বোর্ডিং পাসটা পরে ব্যাগের পিছন থেকে পেয়েছি, মানে ব্যাগের নিচে না অদ্ভুত আঠার মতন জলের সাথে ছিল, আটকে গেছে। তো বুঝতে পারছো, এই ঠিক এরকমই ঘটনাটা, কিন্তু ওটা তো রিয়েল লাইফে দেখেছে, এটা রিয়েল লাইফে হয়েছে। দেখো এই যে ফিল্মের কথা বলছো, ফিল্মে যে যেগুলো স্ক্রিপ্ট লেখা হয় বা এগুলো যে একটা পার্ট অনেকে দেয়, যে কঙ্কনা সেন শর্মার কথা বলছো তুমি, শি ইজ আ গ্রেট গ্রেট অ্যাক্ট্রেস, গ্রেট অ্যাক্ট্রেস তো ওনার ফ্রম ডে ওয়ান। হ্যাঁ, প্রথম দেখতে মুভি, হবে তার অরিজিনটাও কি। প্রথম মুভিতে আমরা কেঁপে উঠেছিলাম, যেখানে একটা টিনেজার সেজেছিল উইথ প্রফেসর, টিনেজার না কলেজ স্টুডেন্ট বোধহয় সেজেছিল উইথ আ প্রফেসর, যেটা হয় না কলেজ স্টুডেন্টের ক্রাশ হয়ে যায় প্রফেসর, কাঁপিয়ে দিয়েছিল, কি অ্যাক্টিং। অরিজিনটাও দেখতে হবে, অপর্ণা সেনের মেয়ে তো আমার। এবং মানে ডেফিনেটলি শুধু তাই নয়, শুধু মেয়ে হলে হয় না, ভিতরে এলিমেন্টস থাকতে হয়, তো ওনার মধ্যে ভগবান দত্ত এলিমেন্টস আছে, ওই জন্য উনি ওটা জানেন, উনি ওটা জানেন, একটুখানি স্পার্ক দরকার, স্পার্ক দরকার। এবং মা তো শিল্পী, মায়ের মা যখন বললাম একটুক্ষণ আগে বললাম না যে বাচ্চারা হয় মাটির পুতুল, তাকে মারা যেভাবে গড়বে তারা সেভাবে বড় হবে, তো সে সেরকমই গাইডেন্স পেয়েছে যে সে আজকে একটা স্টার, অ্যান্ড শি ডিজার্ভস দ্যাট প্লেস। কাঁপিয়ে দিয়েছে, এবং ওই প্লেনের ইনসিডেন্টটাও কাঁপিয়ে দিয়েছিল, যে বাপরে, ও যে আফসোস করছিল যে আমি কেন যেতে পারলাম না, আমার তখন ওর ইয়েতে সিনে দেখাচ্ছে যে কত সহ্য করেছে অশান্তি বাড়িতে, ওর শাশুড়ি অত্যাচার করছে, করছে, কিন্তু এই একটা পথ ছিল ওর বেরিয়ে যাওয়া, সেটাও বন্ধ করে দিল, এবার আমি কি বাড়িতে তো ফিরবো না, কিন্তু পরে দেখলো এই ইনসিডেন্টটা হয়েছে। সো এভরিথিং ইজ প্রিডেস্টিনড, তুমি যদি ওটার ভাগিদার না হও, তোমাকে কখনোই ভগবান ওটা ভাগিদার করবে না, কারণ তোমার তো ব্যালেন্সের দরকার নেই, তুমি তো অলরেডি ব্যালেন্সড আছো। অনেকে হয় না যে অ্যাক্সিডেন্ট হলো, অদ্ভুতভাবে চারজনই বেঁচে গেল, কিন্তু গাড়ি কিন্তু স্ম্যাশ, এটা কিন্তু পেপারেও ওঠে, এটা এমন না যে আমি বানাচ্ছি। এবার এরকমও হয়েছে যে খাই থেকে গাড়ি পড়ে গেছে, গাড়িটা সেরকম কিছু হয়নি, কিন্তু 4-5 মারা গেছে। হ্যাঁ, তাদের ওই সময় ওইভাবে ব্যালেন্সটা করা হচ্ছে। আজকে এটা সবাই জানতে পারছে যে অ্যাক্সিডেন্টস কেন হয়, ফর আর ওন কর্মা, পাস্ট কর্মা। অ্যাক্সিডেন্টস খুব বাজে, একটা বাবা তার ছেলে হারায়, মা তার মেয়ে হারায়, সঙ্গী হারায় অনেকে, কিন্তু সঙ্গীটা এই জন্মে তার সঙ্গী, এই জন্মে তার ছেলে, এই জন্মে তার মেয়ে, গত জন্মে সে কি ক্রিয়াকর্ম করে এসেছে সেটা কি তার বাবা মা জানে? তোমাকে একটা ছোট্ট একটা ঘটনা বলি। একটা আমি শুনেছিলাম এরকম একটা মানুষের কর্ম কেমন ধরনের হয়। একটা বয়স্ক মানুষ, তার জীবনে ইচ্ছা ছিল সে একজন এক সময় আমি কাশ্মীর যাব এবং এই পাহাড় ভ্যালি ট্যালি দেখবো। তার নিজে সারা জীবন ধরে টাকা পয়সা জমিয়েছে, তো সময়ের সাথে সাথে তার বউয়ের এমন একটা শরীর খারাপ হয় যার ফলে তার বউ গত হয়ে যায়, বেশি দিন মানে ধরে রাখতে পারেনি এবং চিকিৎসাও চেষ্টা করেও পারেনি। তুমি ভাবছো আমি একাকিত্ব কাটাচ্ছি, সারা জীবন তো ছেলে মেয়েদের সাথে করে দিলাম, কি করব, তো ঠিক আছে চলো একটু বেরিয়ে আসি, ঘুরতে যাই। তো একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কথা বলেছে, তো বলছে যে আমি এত বয়স্ক লোকদের নিই না, বলে প্লিজ নিন, আপনি 2000 টাকা বেশি নেন, তাও আমাকে নিয়ে চলুন, কারণ আমি কিছু দেখতে চাই। বললো ঠিক আছে, আপনার সাথে কোন ছেলে বললো আমার কেউ যায়, আমি একা যাব। বললো ঠিক আছে, যখন দেখছি 2000-3000 টাকা বেশি দিচ্ছে। এবার বাসে উঠেছে, মানে দিল্লিতে গেছে, দিল্লি থেকে আবার কাশ্মীরের দিকে যাবে, তো বাসে উঠেছে। না, দিল্লি থেকে ডাইরেক্ট কাশ্মীর ট্রেন আছে আমি জানি না, আমি জানি না, আমি কোনদিন জানি, কিন্তু আমার কাশ্মীর যাওয়ার ভীষণ ইচ্ছে, আর আমার সবথেকে বেশি ইচ্ছে, যদি আমি ভুল করে থাকি তাহলে কমেন্টস জানাও, লাদাখে যাওয়ার ইচ্ছে, কারণ ওখানে আমার একটা, পরে বলবো, ওটাতে মনে করাবে আমাকে, ওখানে আমার একটা মেডিটেশনে আনসার এসেছে, একটা এপিসোড বাকি আছে আমার লাইফে লাদাখে, তো মনেস্ট্রিতে আমাকে যেতে হবে, কিছু বোধহয় আমার আগের ইয়েতে বলছিলে আমার যেতে হবে ওখানে, তো ওইটা আমাকে মনে করাবে, আমি বলবো। একদম। তো এবার কি হচ্ছে, লোকটা এবং দিল্লি থেকে যাচ্ছে, তো এবার দেখছে জমি যে আছে, পাহাড়ের জমি তো একটু নড়বড় করছে, তো বলছে যে এবার যদি আমরা বাস নিয়ে যাই তাহলে হতে পারে আমরা পড়ে যেতে পারি বা মানে কোনো ক্ষতি হতে পারে। তো সবাই বলছে যে লোক হালকা করলে যদি বাসটা যায় তাহলে ভালো হয়। তখন বলছে যে এই বয়স্ক লোকটাকে নামিয়ে দাও, ঠিক আছে? শুনেছো ঘটনাটা? এটা দেখেছি মুভির মধ্যে, আমি মুভিটাকে ছিল,
আমি ঘটনাটা যে ওয়াইফ ছিল না, না এখানে দেখানো হয়েছিল ওয়াইফও ছিল। ওয়াইফে ছিল, আমি হ্যাঁ, তাহলে কিন্তু জানি না। ওখানে তাহলে তুমি রিয়েলটা বলছো, রিয়েল ঘটনা যেটা, এটা ওখান থেকে তোলা হয়েছিল। ও হতে পারে, হতে পারে, আমিও হ্যাঁ শুনেছি তুমি একজন বলো, গুরুজনের কাছ আমি থেকে। এটা দেখেছি, মুভি হয়েছিল। তো এবার ওনাকে বলছে এনাকে বের করে দাও। হুম। আর এটা 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 বাইবেলেও একটা ঘটনা আছে, আমি তোমায় বলছি। আচ্ছা। বাইবেলের একটা ঘটনা আছে, আমি তোমায় বলছি। সেম ঘটনাটা একটু আলাদা আছে। তো বলছি কি যে তুমি এনাকে নামিয়ে দাও, এনাকে দরকার নেই, ইনি বেকার একটা আছে বয়স্ক লোক। তো সবাই দেখছে যখন এখন নামিয়ে দেবো, এর তো কেউ নেই আর কেউ আসবেও না, চলে একে নামিয়ে দিই। বয়স্ক লোকটাকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে বাস থেকে। লোকটা ভাবছে আমাকে বের করে দিল, আমি তো টাকা পয়সা ট্যুরস এন্ড ট্রাভেল সব দিয়ে দিয়েছি, আমি এবার বাড়ি যাবো কি করে, আমার কাছে 1000 টাকা না 1200 টাকা পড়ে রয়েছে। উনি কি করেছে, উনার কিছু করার নেই, গায়ের জোরে পারবে না, ঠিক আছে কপালে যা আছে তাই হবে। এবার এদের নামিয়ে দিয়ে এরা ভাবছে বাহ বাহ আমি এদেরকে লুটে নিলাম, এনাকে আর ঘোরাতে হলো না। এবার যখনই ওই খায়ের মানে ওই নড়বড়ে জায়গাটা দিয়ে পাচ্ছে, পুরো বাসটা উল্টে গেল, সবাই মারা গেল, ওই বয়স্ক লোকটা বেঁচে গেল। তুমি তো এটা ঘটনা বললে শোনা, আমার নিজের মায়ের লাইফের একটা ঘটনা বলবো তোমাকে, এখনই জাস্ট মনে পড়লো আমার। একদম শুনিস। হ্যাঁ, তো তোমার এই ঘটনাতে আমার মায়ের একটা জিনিস ফট করে না আমি বুঝতে পারলাম, মা আমাকে ভিশনে দিয়ে দিয়েছে। তো কি হয়, তারা কি করে ইন্টারাক্ট করে জানো, ভিশনে দিয়ে দেয় ছবি, সেটার থেকে তুমি পুরোটা বুঝে যাবে। এমনও হয়েছে আমাকে ইউনিভার্স কি করে আনসার দেয় জানো, এরকম দেখতে পাই যেন একটা টর্চ লাইটের মতন আলো চলে গেল ওইদিকে, সেখানে কিছু ছবি চলে আসলো, ওখান থেকে আমি আনসার পেয়ে যাই। এরকমভাবে ইউনিভার্স ইন্টারাক্ট করেন। তো আমার মা আমাকে জাস্ট ভিশনটা দিয়ে দিলেন। এবার আমি বলি, মা ছিলেন বিউটি থেরাপিস্ট। মা হাওড়াতে মায়ের ক্লাস করাতেন। মা ছোট্ট একটা স্কুলে মা করাতেন, থেনা বিউটি কেয়ার সেন্টার। তো মা অনেক দুস্থ পরিবারকে দাঁড় করিয়ে দিতেন। মা টাকা খুবই কম নিতেন, অনেকে টাকা দিতে পারতো না, তাও মা শিখিয়ে যেত যে তুমি দাঁড়াও। এবং মা কত ছেলে মেয়েকে যে দাঁড় করিয়ে দিয়েছে আনগিনাত বলবো আমি। আর সবাই মাকে প্রচণ্ড ভালোবাসতো। এইবার মা ধরো একটু বলতো আমার দেরি হবে, আমি বাগুইহাটি থেকে যাব আমি হাওড়া, আর অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ 45-46, কিন্তু যে জোশ মা, আমি বুঝতে পারতাম যে মা অনেক ভালোবাসা পায়। ওই জন্য একটু হিংসে হতো আমার, তখন তো আমি স্কুলে পড়ি, কিন্তু বুঝতে পারতাম যে শি ইজ ভেরি হ্যাপি। একদিন বাড়ি ফিরে দেখছি মা এরকম, মা না এরকম হাত ফাত কাঁপছে। মা ফিরে মানে মা ঢুকেছে, ঢুকে দেখি একটু জল দে তো বলছে। তাই না, কী হয়েছে তোমার? দাঁড়া দাঁড়া একটু বসি, আজকে একদম মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছি। কি হয়েছে? তখন বলছে যে যখন ফিরছে মা ওই হাওড়া থেকে, দেখবে ওই যে ওভারব্রিজটা আছে না, যেটা নিচে ওই যে ট্রেন লাইন্সগুলো থাকে, ফ্রম মানে হাওড়া টু কলকাতার দিকে ঢুকছে আর কি, তারপরে হাওড়া ব্রিজটা বোধহয়, আমি ঠিক ওই জায়গাটা আমি, ওটা হাওড়ার মধ্যেই, নট ইনসাইড কলকাতা। ওই ফ্লাইওভারে একটা বাসে মা অলরেডি আগে উঠে গিয়েছে, যেটা ওই শিয়ালদা অব্দি আসবে, তারপরে আবার মাকে বাস চেঞ্জ করতে হবে। ওখান থেকে উঠে মা বসেছে ওই বাসটাতে, আমি বাসের নাম জানি না, মা কি বলেছে নাম ভুলে গেছি। মা বসেছে, বসেই দেখে ব্রিজের কাছাকাছি যখন বাসটা এসছে, ফুল স্পিডে কিন্তু বাসটা, তখন সাইডে আরেকটা বাস যাচ্ছে যেটা আবার আমাদের বাড়ির সামনে দাঁড়ায়। তো মা তাড়াতাড়ি বলেছে কন্ডাক্টরকে, এই থামো 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 থামো। কন্ডাক্টর বলছে কি, চলন্ত বাস কি করে থামাবো? দাঁড়া দাঁড়া দাঁড়া, থামো থামো থামো, আমি নামবো, কারণ মার মাথায় হচ্ছে ওই বাসটা ধরতে হবে, তাহলে আমাকে আর ডাবল চেঞ্জ করতে হবে না। তো ও কন্ডাক্টর ভীষণ রাগ দেখিয়েছে, যেটা স্বাভাবিক দেখাবেই। ড্রাইভারও খুব রেগে গেছে, হয়তো বা গালাগালিও খেয়েছে, আমি জানি না, খেয়েছে তো পাক্কা। আচ্ছা, এখন ভাগ্যিস আমি মার সাথে ছিলাম না, নাহলে আমার গায়ে লাগতো। মা বলল যে আমি বাসটা থামলো, স্পিড মানে ওই ব্রেক কষে থামলো, মা নামলো, নেমে আরেকটা বাসকে ওটার সামনে গিয়ে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি হাত দেখিয়ে উঠে গিয়েছে বাসটা। বললো আমি উঠে ঘুরে বসিনি, আমাকে ওই বাসে কন্ডাক্টর বলছে দিদি দিদি আপনি বেঁচে গেলেন, আর একটা দম করে আওয়াজ। তো এই যে আমার গায়ে কাটা দিচ্ছে। তো মা বললো আমি দেখলাম, আমি যখন মানে মা দাম করে আওয়াজ, হ্যাঁ একটা দাম করে আওয়াজ, মা বললো আমি তাকিয়ে দেখি যে বাসটাতে ছিলাম ওই বাসটা ওই ওভারব্রিজের ওই পাঁচিলটা ভেঙে নিচে পড়ছে। ওই দাম আওয়াজটা হচ্ছে পাঁচিলটা ভাঙার, আর সব বাসের মধ্যে চেঁচাচ্ছে। মোমেন্টটা ভাবো, ওই বাসে মা ছিল, কিন্তু মায়ের সময় হয়নি। কিভাবে ভগবান বাঁচায়? মা বাড়িতে এসে কান্না করছে যে আমার জন্য বোধহয় ওরা মারা গিয়েছে। আজকে মা আনসারটা, আমি মায়ের থেকে আনসারটা পেয়ে সবাইকে দিতে পারছি যে মায়ের জন্য তারা মারা যায়নি, মায়ের সময় হয়নি তখনও। তারপরেও মা আরো 20-25 বছর বাঁচার সময় ছিল বলে মা বেঁচেছে।
আমার আমার এখনো লিটারালি হাত কাঁপছে যে মা বলছে আমি ঘুরে বসবো যে তার আগে বাসটা দাম করে আওয়াজটা পেলাম, তাকে দেখেই সব পড়ছে এবং ওই জায়গাটা অনেক দিনই পাঁচিলটা ভাঙাই ছিল, আমাদেরকে দেখিয়েছে মানে যে এইখানে ইনসিডেন্টটা হয়েছিল। সো রাখে হরি মারে কে, দিস ইজ দি ইনসিডেন্ট অফ মাই মাদার্স লাইফ। যেটা তুমি এখানে শুনেছো সেটা আমার মা মনে করিয়ে দিল যে আমারটাও হয়েছে ওখানে, বল। আর দিদি আমরা একজনের পার্সোনাল ব্যাপারে জানতে চাইবো, তোমাকে আমি ওভার দ্য ফোন তোমাকে বলেছিলাম যে এই পার্সোনাল ব্যাপারে একটু যদি তুমি রাখো, যদি ব্যাপারটা, তুমি বলে ঠিক আছে যতটা তুমি জানো তুমি ততটাই শেয়ার করো। সুশান্ত সিং রাজপুত খুব ফাইন একজন অ্যাক্টর, হঠাৎ করে আমরা জানতে পারি তিনি গত হয়েছে। ইট ওয়াজ আ শক, প্রচন্ড শক। অনেক পডকাস্ট হয়েছে, অনেক কিছু তুমি দেখেছো, জানো, আমরা অনেক কিছু জানি। তোমার কাছে আমি কিছু জানতে চাইবো যেটা আমরা কেউই জানি না, সেটা তুমি একটু বলো। আমরা কেউই জানি না বলতে, হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা কেউ জানে না, বাদ বাকি ঘটনা তো সবাই জানে, বাট দেন আমার এক্সপিরিয়েন্সটা কি হয়েছিল সেটা কেউ জানে না, সেটা আমি বলছি। সুশান্ত সিং মারা গিয়েছিলেন ডেটটা বোধহয় 19শে জুন না 20 জুন, আমার ঠিক মনে নেই, বাট ঠিক 7 দিন আগে থেকে আমি ভাইব্রেশনস পাচ্ছিলাম। আমি কিন্তু এটা করোনা টাইমে হয়েছে, আমি কিন্তু তখন এতটা ডিপলি আমি কিন্তু ঢুকিনি স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। আগের বারও বলেছি আমি 23 বছর বয়স থেকে জাস্ট মেডিটেশন করতাম, ভাইব্রেশনস বুঝতাম, মানে কি জানো গরম হলে না, ঠান্ডা হলে হ্যাঁ, বাস ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসছে আমার মুখে। এনিওয়েজ আমি না খালি সুশান্ত সিংকে নিয়ে চিন্তা করে যাচ্ছি, ওই ছেলেটা কেমন আছে, ওই ছেলেটাকে বিয়ে হয়েছে, ওই ছেলেটা গার্লফ্রেন্ডকে, আমি নিজে পাগল হয়ে যাচ্ছি যে আমি কেন চিন্তা করছি, আমি ওর রিলেটিভ না, ওর দিদি না, বোন না, প্রেমিকা না, মা না, কেউ না, why I'm thinking about him every second। 7 দিন যে ওকে নিয়ে আমি চিন্তা করে গিয়েছি, কেন আমি বুঝতে পারছি না, আমি ভাবছি আমি পাগল হয়ে গেছি 100%। এমনও না যে আমি সুশান্ত সিং বলে পাগল ছিলাম, না, ওর ওই একটা পবিত্র রিস্তা, ওটা আমার খুব ভালো লাগতো দেখতে, ওটা খুব সুন্দর লাগতো আমার, ওই একটা সিরিয়াল যেটা আমি খুব মন দিয়ে দেখতাম, বেশ মজা লাগতো। পরে যখন ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায় না সুশান্ত সিং এর জায়গায়, আমি তারপরে ছেড়ে দিয়েছিলাম, একে নিতে পারছি না, ও থাকলে ঠিক আছে। তো ওইটার থেকে না ওকে আমি চিনতাম এইভাবে, মানে অ্যাজ আ পাবলিক। 7 দিন মানে এক্সট্রিম টর্চার হয়েছে আমার, খালি ভাবছি ছেলেটার কি হলো, ও কি আর মুভি করবে না, ও কি ভালো আছে, মানে কি চলছে পাগলামি। ঠিক 7 দিনের দিন নিউজে আসলো যে হি ইজ ডেড, ঠিক আছে, ওখানে তখনও মার্ডার ডিক্লেয়ার হয়নি কি উনি মারা গিয়েছেন, হি কমিটেড সুসাইড, ঠিক আছে, মার্ডার তো এখনো ডিক্লেয়ার হয়নি, ভয় তো মানুষ পাগল হয়ে আছে, যাই হোক দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমি না তখন ধাট করে লাগলো যে আরে আমি তো 7 দিন ধরে এনারই কথা ভাবছি, তো এটা কি করে, প্রথমে ভেবেছি এটা ওই যে একটা আফওয়া ছড়ায় না, দেখে অনেক অ্যাক্টার্সরা আমাকে সবাই কত ভালোবাসে, এরকম কিছু একটা হবে। আমি আমার ছেলেকে বলেছি দেখবে এটা কোনো শুটিং বুটিং চলছে, সেটার একটা দেখায় না যে অনেক সময় বলে না এমন একটা কথা, পরে বলে এটা তো শুটিং ছিল, এরকমই কিছু না। পরে দেখি অ্যাম্বুলেন্স ঢুকছে, কন্টিনিউয়াস ওখানে ওই যে রিপোর্টার্সরা ইনফরমেশন দিয়ে যাচ্ছে এই হয়েছে, তখন তো বুঝলাম না এটা তো সত্যি। তো তখন গিয়ে স্ট্রাইক করলো যে কোনো জিনিস হওয়ার আগে মানুষেরা কিন্তু বুঝতে পারে, আর সোল অনেককে জানিয়ে দেয়, যারা ওই ওয়েভলেন্থে ভাইব্রেট করছে, যেটা আমরাও জানি না, কে কোন ওয়েভলেন্থে ভাইব্রেট করছে এটা ভগবান ছাড়া আমরা কেউ জানি না, সোল জানে। তো ওই জন্যে আমার মতন অনেকে হয়তো বা বুঝতে পেরেছিলেন, আমি তো তখন অজ্ঞ, আমি বুঝতে পেরেও বুঝতে পারিনি, কিন্তু সোল কিন্তু তার ইনফরমেশনস ছড়িয়ে দিচ্ছিল, তার যেটা আসতে যাচ্ছে, কারণ সোল নোজ কি এরপরে কি হতে যাচ্ছে। তো আমি কি করে বুঝলাম আমি নিজেও জানি না, আমি কখনো এটা নিয়ে নিজে চেষ্টা করিনি যে হাউ অ্যাম আই কানেক্টেড উইথ হিম, কারণ সোল লেভেল আমি জানি সবাই উই অল কেম ফ্রম দ্য সেম ফ্যামিলি, বাবার কাছ থেকেই আমরা আসছি, বাবার কাছে আমরা ফিরে যাব, তো ডেফিনেটলি ইন দ্যাট রেসপেক্ট ইউ আই হিম উই অল আর ফ্রম দ্য সেম ফ্যামিলি। কিন্তু এই ওয়েভলেন্থে কি করে ভাইব্রেট করলাম আমি নিজে জানি না, কারণ তখন উনি বেঁচে ছিলেন, কিন্তু আমি কিন্তু বুঝে গিয়েছি যে বুঝে যাইনি যে উনি মারা যাবেন, কিন্তু এটা বুঝতে পারছি যে আমি ওনাকে ছাড়াও কোনো কথাই ভাবছি না, এটাকে আমি এখনো এক্সপ্লেন করতে পারি না, কিন্তু কিন্তু এটুকু বুঝতে পারি যে সামহাউ সামওয়্যার উই আর অল কানেক্টেড, উই আর অল, নট আই এম কানেক্টেড না, উই অল, পুরো ওয়ার্ল্ডে যতজন আত্মা আমরা শরীর পেয়েছি সবাই
তো তার সাথে কানেক্টেড, তাহলে আমরা সবাই সবার একই পরিবারের বিলং করি। তুমি দেখবি কারোর সাথে কথা বলতে বলতে তোমার ভিতরে আসতে থাকে, আরে এ তো এরকম, এরকম এরকম, কি করে আসছে? এনার্জি ফ্রম দ্য সেম বডি, অনলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, দ্যাটস দ্য ডিফারেন্স। তারপরে এটা তো গেল একটা পার্ট। এরপরে আমরা পুরো দেশ পাগল হয়ে গেছিলাম, পুরো ওয়ার্ল্ড পাগল হয়েছিল কিন্তু এই জিনিসটা নিয়ে, যে আর না, অনেক কিছু বেরিয়েও এসেছিল, আর না, মানে অনেক অত্যাচার হয়েছে, আর না, এর আগেও অনেকে মারা গিয়েছে। ইভেন চায়না না কোরিয়ান একটা অ্যাক্টরও মারা গিয়েছে, জিয়া খানের উপর অনেক অত্যাচার হয়েছিল, সেটার দিকে যাব না, ওটা অনেক পার্সোনাল হয়ে যায়, বাট উই অল নো। আমরা সবাই জানি জিয়া খানের মাও কিন্তু অনেক ফাইট করেছে, কিন্তু উঠতে দেওয়া হয়নি, এবং ওটার মানে জাস্টিসও পাইনি। জাস্টিস মানে তার আগে কেন আরেকটা হয়েছিল না, জাস্টিস কি জানো, ওই যে বারে কাজ করতো মেয়েটা, একটা মুভিও হয়েছিল যেখানে বড় বড় অ্যাক্ট্রেসেসরা ইয়ে করেছিল, আরে জাস্টিস ফর, যেটা দিল্লিতে হয়েছিল, দিল্লি না কোথায়, বারে কাজ করতে মেয়ে ডিরেক্ট শুট করে দিয়েছিল একজন পলিটিশিয়ানের ছেলে। হ্যাঁ, জাস্টিস ফর, ভুলে গিয়েছি, মনে পড়ছে, চেহারাটা মনে পড়ে গিয়েছে। ওটা কিন্তু এটা ওয়েব সিরিজও হয়েছিল, আর ওটা নিয়ে বিশাল মুভিও হয়েছিল। তো ওখানে যে অ্যাক্ট্রেস ছিলেন বিদ্যা, মারাত্মক অভিনয় করেছিল, ওর বোন সেজেছিল, নামটা ভুলে গিয়েছি। তো মানে কি বলবো, আমি ওনারটা বলতে পারবো না, কারণ ওনার সময় কিছুই ফিল করিনি, সরি, ইট ইজ, আই মিন আই হ্যাভ টু বি অনেস্ট। কিন্তু সুশান্ত সিং রাজপুতের সময় আমি ফিল করেছিলাম 7 দিন আগে থেকেই, কিন্তু আমি বুঝতে পারিনি যে আত্মাকে কিন্তু অ্যালার্ম দিচ্ছে, এরকম কিন্তু কতজনকে উনি দিয়েছেন আমি জানি না। এবং এটা যে উনি দিচ্ছেন, এটা বোধহয় ইউনিভার্স করাচ্ছিলেন, কারণ কোনো জিনিস ইউনিভার্সের পারমিশন ছাড়া হয় না, কিছু না কিছু তো কানেকশন আছে। তারপরে যখন আফটার হিজ ডেথ আমরা পুরো ওয়ার্ল্ড আমরা নড়ে গিয়েছিলাম, এবং আই তো লিটারালি আই কার্সড বলিউড, কি অনেক উপরে উঠেছে, এবার নিচে নামার সময়, অনেক অহংকার হয়ে গেছে তোমাদের, এবার নিচে নামো, কারণ মানুষকে যদি মানুষই না ভাবো তাহলে তোমরাও উপরে উঠতে পারবে না। আর পরে দেখলাম যেটা আমি একা না, পুরো ওয়ার্ল্ডের থেকে কার্সটা গিয়েছিল, যে কারণে একটা জিনিস খেয়াল করেছো, বলিউডের যে ক্রেজ ছিল, এই ক্রেজ কিন্তু এখন ওইরকম নেই, সত্যি নেই, ওরকম নেই। আগে যখন একটা ক্রেজ, প্রত্যেক ফ্রাইডে কি মুভি, আমি নাম নিচ্ছি না, বাট বুঝতেই পারছো কি আসছে, এদের কি এই সেই, সবাই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে মুভ করেছে, এটা খেয়াল করেছো? সবাই ওটিটি প্ল্যাটফর্ম, ওখান থেকে ইনকাম ভালো আছে, আমরা ডেফিনেটলি ইনকাম যেখানে ভালো হবে ওখানে মুভ হোক, কিন্তু আগেও তো ওটিটি প্ল্যাটফর্ম ছিল, এতটা রাইজ করেনি, ছিল কিছুটা হলেও, অল্প করে ছিল। নেটফ্লিক্স কি ছিল না, ছিল, ওই 5 বছর আগে নেটফ্লিক্স ছিল না, ছিল, কেউ তো তখন ভাবিনি যে ওটিটি প্ল্যাটফর্মে করতে হবে। আমার নিজের একটা ফ্রেন্ড মুভি করে, সেও এখন ওটিটি প্ল্যাটফর্মের দিকে ঢোকার চেষ্টা করছে, কারণ বলছে यहाँ पे कोई वो चांस ही नहीं है पहले जैसा, उसके बाद से एकदम सब गिर गए। ও তো ওখানে আছে ইন্ডাস্ট্রিতে, ও ইন্ডাস্ট্রিতে থেকেও সেম কথা বলছে, কি করে হয়, এত জনের মানে পুরো ওয়ার্ল্ডের থেকে কার্স গিয়েছে, পুরো ওয়ার্ল্ডে কার্স গিয়েছে। কিন্তু আমি এটাকে কার্স বলবো, মানে দুঃখটা যে উফটা করেছি না আমরা সবাই উফ করেছি, এখানে যারা যারা দেখছে তারাও আমার সাথে একমত, আমি জানি, কারণ এখানে আমি মিথ্যা কথা বলছি না, কোনো জায়গায় মিথ্যা কথা বলি না, আর এটা মিথ্যে নয়, আমরা মনের থেকে আমরা কার্স করেছিলাম যে এত প্রমিনেন্ট একটা ছেলেকে তোমরা মানে মেরে ফেলা হচ্ছে, তোমরা ভালো থাকবে না, যেই হোক, এখানে তো পুরো গ্রুপ টুপ কত কিছু এসে, আবার পর থেকেও আমি দেখেছি যে আমাদের যে এই ইন্ডাস্ট্রিটা, এই ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি ফিল্ম এমন ভাবে পড়েছে, এটা সবার চোখে পড়ে গিয়েছে, কিন্তু যে পড়েছে সেটা কিন্তু খুব অন্ধকার এনে দিল, এবং সেটাতে সাউথ প্ল্যাটফর্ম কিন্তু আবার বেশ মজা পেয়েছে, প্রচন্ড উঠছে, কারণ প্রত্যেকের কম্পিটিটর, ঠিক আছে। এইবার এখান থেকে আবার একটু মুভ করি, আফটার হিজ ডেথ দেন अगेन হি গট কানেক্টেড উইথ মি, তখন কিন্তু অলরেডি আমি রেকি শিখছি, হ্যাঁ, তারপরে এঞ্জেল থেরাপি শিখছি, তখন তো অবভিয়াসলি আমি ওই ওয়ার্ল্ডে ঢুকে গিয়েছি, কিন্তু আই হ্যাড নো সাচ ইন্টেনশন কি আমি ওনার সাথে কথা বলবো, উনি মাথাতে আমার নেই, ওই 7 দিন ছিল, তারপরে দুঃখটা কয়েকদিন ছিল, তারপরে দুঃখর জায়গায় থাকে, কিন্তু জীবন তো আটকে থাকে না, আমাদের তো চলতে হবে, রাইট। তো আমি কিন্তু আমার কাজে ঢুকে গেছি, আমি আমার স্পিরিচুয়াল কাজ শিখছি, শিখতে শিখতে হঠাৎ করে একদিন আমি এরকম আওয়াজ পেলাম, যেরকম আওয়াজ পাই আমি, তো আওয়াজে আমি, আর আত্মাকে চিনিয়ে দিতে হয় না যে ওই আত্মাটা কে, কারণ আমার ভিতরে যে এনার্জি, শুধু তো শরীরটা দেখতে পাচ্ছ, ভিতরে তো এনার্জি, এই শরীর ছেড়ে দিলে আমিও কিন্তু ভূত, রাইট, তো বা প্রেত বা আত্মা, তো আত্মাকে চেনাতে হয় না যে ওকে, তুমি ঠিক চিনে যাবে কে এসছে। তো আই ওয়াজ লাইক অ্যামেজড, হাউ ইজ দিস হ্যাপনিং, অ্যান্ড আই লিটারালি স হিম, মানে থ্রু মানে এইভাবে না, বাট থ্রু থার্ড
থার্ড আই, আমরা যখনই কোনো কথা বলি বা দেখি, উই মেক দ্য কনভারসেশন থ্রু আর থার্ড আই দিয়ে দেখতেও পাওয়া যায়, টেলিপ্যাথিতে কথাও হয়। তুমি শেখাও থার্ড আই ওপেনিং? না, নাথিং। কারণ আমি 7 চাকরা করাই, 7 চাকরা মেডিটেশন আমি করাই, এবং ওর সাথে আরেকটা মেডিটেশন আমি জুড়েছি, ডিভাইন মেডিটেশন। যার লেভেল যেরকম হবে আমি ওটা আগে স্ক্যান করে নিই, তারপরে আমি ডিভাইন মেডিটেশন পারবে কিনা সেটা দিয়ে করি। কারণ ফট করে তো আমি ক্লাস 12 এক্সাম দেওয়াবো না ক্লাস 1 এর বাচ্চাকে, রাইট? কারণ এখন কিছুটা তো ইয়ে এসে গিয়েছে, মানে বোঝার ক্ষমতা এসে গিয়েছে। আমি বলবো না যে আই এম সামওয়ান, না, আই এম নাথিং, কিন্তু বুঝতে পারি যে এ পারবে না এ পারবে। তো আমি চক্রা মেডিটেশনটা তাকে তখনই করাই যখন সে ওই অবধি আসতে পারছে, তাকে ওই অবধি আনার দায়িত্ব আমার, সেই গাইডেন্স আমি তাকে দিতে থাকি। ও যেদিন আমি বুঝতে পারি এবার এসেছে, তারপরে চক্রা মেডিটেশনে গিয়ে 7টা চক্র পিয়ার্স করে, যখন আগের দিন বোধহয় বলেছিলাম 7টা চক্র ব্যাপারে, যখন পিয়ার্স করে গিয়ে সহস্রার চক্র আমাদের মাথার উপরে একদম আউট অফ দ্য বডি থাকে, সেটা গিয়ে যখন পিয়ার্স করে তারপরে গিয়ে বাবার সাথে কানেক্টেড হয়, যখন সেটা হয় তখন ডিভাইন মেডিটেশন করতে আমার কোনো অসুবিধা হয় না। এবং অনেকে বাবাকে নিজের চোখের সামনে দেখেছে, আমি তোমাকে নাম দিয়ে দেবো, তারা কেঁদে দিয়েছে কি হচ্ছে এটা। অ্যাস্ট্রোটকেও আমি ডিভাইন মেডিটেশন একজন করিয়ে সে বাবাকে দেখে সে কথা বন্ধ করে দিয়েছে, বাবাকে দেখতে পেয়েছে। এতে লাভটা কি হয়? এটাতে লাভ, তুমি যদি লর্ড শিবাকে নিজের চোখের সামনে দেখছো, তাহলে তোমার লাভটা কি? ইউ টেল মি। আমরা কিসের জন্য জন্ম নিই? ভগবানকে পাওয়ার জন্য, সেটা আমরা ভুলে যাই। আমি যদি ভগবানকে পেয়ে যাই, তাহলে আমার আর কি লাগবে? পুরো বুঝতে পারছো একটা জিনিস, পুরো চুপ হয়ে আছে, পুরো থমথমে হয়ে আছে কিন্তু এনভায়রনমেন্টটা, বিকজ দে আর হিয়ার। মানে হিয়ার মানে এখানে দাঁড়িয়ে আছে তা না, বাট দ্য ভাইব্রেশনস আর হিয়ার। একদম পুরো চুপ হয়ে গেছে, কিন্তু খেয়াল করছো পুরো চুপ থমথমে, বিকজ হোয়াট এভার আই এম সেইং ইজ ট্রু। আমরা জন্ম নিই তাকে পাওয়ার জন্য। আমরা যদি তাকে ডিভাইন মেডিটেশন দেখে ফেলি, তোমার ইনস্ট্যান্ট মাথায় আসবে আমার আর কিচ্ছু লাগবে না, আই গট বাবা, আমি বাবাকে দেখতে পাচ্ছি। অনেকে বাবাকে অনেক কষ্ট করে শুধু আলো দেখে, এটা তার ক্যাপাসিটি। অনেকে বাবাকে তোমার মতন দেখতে পায়, মানে তোমার ফর্ম, বাবার যে ফর্ম তোমার মতন, মানে বাবার যে ফর্ম সে ফর্মে দেখতে পায়। সেটা আমি বলবো তার সোল লেভেল সেরকম হাই, সে কারণে বাবাও হেল্প করে, তাকে জড়িয়ে ধরে, এমব্রেস করে। এরকম কয়েকজনের নাম আমি তোমাকে দিয়ে দেবো, তুমি কথা বলে দেখো যে হয়েছে কিনা, বিকজ আমি যা বলছি উইথ প্রুফ বলছি। আর যদি ধরো এই জিনিসটা আমি শিখলাম, এতটা অ্যাচিভ করলাম, তারপর ধরো আমি কিছু তার কাছে যদি আশা রাখি যে আমার এটা দরকার, বাবা আমাকে এটা দাও, যদি আমি চাই আমি এটা, তুমি তার সাথে ইন্টারাক্ট করতে পারবে। যদি তোমাকে আমি যে পদ্ধতি শিখিয়ে দিলাম যে বসবে চক্রা মেডিটেশন এভাবে করতে করতে, আর তুমি যদি একবার তার সাথে কানেক্টেড হয়ে যাও, ধরে রাখাটা তোমার দায়িত্ব। এটা একদম প্রথম কথা, ওটা আমার দায়িত্ব না। মা তোমাকে স্কুলে ঢুকিয়ে দিচ্ছে, পড়ে বেরানো তোমার দায়িত্ব। আমি তোমার মা, আমি হাত ধরে বাবুয়া চলো, এই যে গেটটা খুলে দিলাম, ওই দেখো বাবা বসে আছেন। ও আমার দরজা কিন্তু গেটের বাইরে অবধি, এটাও মাথায় রেখো। আমার দরজা মানে আমার কাজ গেটের বাইরে অবধি, তুই শুধু এনে দিবি, বাকিটা আমি বুঝে নেবো, বাবা বলবে। তো আমি শুধু আমার মেসেঞ্জার হওয়ার কাজটা করছি। মেসেঞ্জার মানে পিয়ন, এসে চিঠি হচ্ছে তুমি, চিঠি দিয়ে দিলাম। এইবার চিঠিটা উঠতে উঠতে গিয়ে বাবার পায়ের কাছে গিয়ে পড়বে না বাবার বুকে গিয়ে আসবে, সেটা তোমার ইচ্ছে। আর তখন কি চিঠিটা ভাববে যে বাবা আমাকে পড়বে চিঠিটা, না বাবা আমাকে নিজের মধ্যে সমাহিত করে নেবে, কোনটা? আর তারপর কি তুমি ভাববে আমার লাইফে এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি? না, তুমি দেখবে যখন তুমি ওনার সামনে থাকবে তোমার মাথায় কিচ্ছু আসবে না। যখন তুমি এই ধরনের ডিভাইন পার্সোনালিটিসদের সামনে চলে আসবে না, তুমি সব ভুলে গেছো। দেখবে এটা আমার সাথে হয়েছিল একবার। আমি মাতাজি শ্রী নির্মলা দেবীর সেন্টারে গিয়ে মেডিটেশন শিখেছি 23 বছর বয়স থেকে। দুবাইতে যখন আমি গিয়েছি 2005 ডিসেম্বরে আমি দুবাইতে যাই, মা 2006 এপ্রিলে দুবাইতে এসেছিল। দুবাই ওয়াজ দ্য ওয়ার্স্ট ফেজ অফ মাই লাইফ, ইটস নট আ গুড টাইম ফর মি, একদম ওয়ার্স্ট ফেজ। ওখানকার মানসিকতার সাথে আমি মেলাতে পারিনি, মানসিকতা ভীষণ অন্যরকম, তো আমি মেলাতে পারছিলাম না। কিন্তু এখন আমি বুঝতে পারি যে মা আমাকে কলকাতা থেকে টেনে দুবাই কেন নিয়ে গিয়েছিল, শুধু তার সাথে আমি দেখা করতে পারবো বলে, কারণ চান্স হচ্ছিল না, বাবা মা আমাকে ছাড়ছিল না। দিল্লিতে মায়ের বাড়ি, বাবা মা যেতে দিচ্ছিল না, না না হ্যাঁ ওইদিকে যেতে পারবে না, এদিকে যেতে পারবে না। কিন্তু দুবাইতে যখন চান্স পেয়েছি, বাবাই বলেছে যে হ্যাঁ তুমি চাকরি দিয়ে, সঞ্জীব কাপুর খাজানাতে চান্স পেয়ে গিয়েছিলাম আমি, হ্যাঁ অ্যাজ আ কাস্টমার কেয়ার। পরে ব্যাক অফিসে চলে যাই, কিন্তু ওখানে চান্স পেয়ে গিয়েছি, একবারে চান্স পেয়েছি। তো বাবা তো আটকাবে না, বরঞ্চ বাবা আমাকে হেল্প করেছিল যেতে।
তো আমি এটা বুঝতে পেরেছি বাবা হেল্প করছে, মা হেল্প করছে, কেন? কারণ ডিভাইন চাইছে কি ওর সাথে ওর গুরুমায়ের দেখা হবে, সে কারণে। আর কোনো কিন্তু রিজন নেই আমার দুবাই যাওয়ার। এইবার এখন বুঝতে পারি, কারণ আই ডেন্ট লাইক দ্যাট প্লেস, আই এম সো সরি টু সে, আই ডেন্ট লাইক দ্যাট প্লেস। আমরা ভাই কলকাতার বাঙালি, ওখানকার আর্টিফিশিয়াল লাইফে মানাতে পারবো না। এখানকার শোনো, তুমি যদি ঝট করে এখনো যদি ঝট করে পড়ে যাও, একজন দৌড়ে আসবে, দাদা পড়ে গেলেন, দাঁড়ান হাতটা দিচ্ছি, আপনি উঠুন। ওখানে কেউ, বাইরে কেউ তো তাকাই না। দুবাইতে যে গিয়েছে একবার, আমি জানি যে তারা বুঝবে যে আমি কি মিন করছি। আর আমি আমার ছেলেকেও বলে দিচ্ছি, কোনোদিনও যাবি না দুবাইতে, মরে গেলেও যাবি না দুবাইতে, কারণ ওখানে প্রাণ নেই। ওখানে শুধু আর্টিফিশিয়াল জিনিসপত্র, প্রাণ নেই। আর আমরা যারা স্পিরিচুয়াল, তারা প্রাণ নেই যেখানে ওখানে থাকতে পারি না। আমি যেরকম একটা জিনিস বলি, বম্বেতে আমি গিয়েছিলাম, জায়গার একটা ভাইব্রেশন হয়, এটা জানো তো, জায়গার ভাইব্রেশন। আমাদের মাতাজি বলতেন যে উনি প্লেনে যখন ট্রাভেল করতেন, উনি বুঝে যেতেন যে কখন ইন্ডিয়া আসছে। তখন নিজের স্বামীকে বলেছিল যে আমরা কিন্তু এখন আমাদের ভারতবর্ষের উপরে চলে এসেছি। তো স্বামী জিজ্ঞেস করছিল তুমি জানলে কি করে? বলে জিজ্ঞেস করো পাইলটকে। এটা মাতাজির লাইফের স্টোরি বলছি। মাতাজি উনি যখন, আমরা পাপাজি ডাকি ওনার স্বামীকে, পাপাজি যখন জিজ্ঞেস করছে, বলে হ্যাঁ আমরা জাস্ট আমরা ইন্ডিয়ান যে টেরিটরির মধ্যে আমরা এসেছি। আপনি জানলেন কি করে? বলে আমার স্ত্রী বলে দিয়েছে। ভাইব্রেশন। তো আমি যেখানে ছিলাম, আবার আমি অন্যদিকে চলে যাচ্ছিলাম, আবার ফিরছি আমি। তো যখন আমরা জানতে পারলাম ওখানে সহায় যোগীদের থেকে আমি জানতে পারলাম যে মা আসছে, তো ইট ওয়াজ লাইক আমি আমার যাকে আমি আরাধ্য দেবী ভাবি, গুরু মা, সে আসছেন। তো তখন উনি মানে দেহ ত্যাগ করেনি, তো আমার দেখা হবে। আই ওয়াজ এক্সট্রিমলি সুপার এক্সাইটেড। আমি মনে মনে ভেবে রেখেছি মায়ের সামনে গিয়ে বলবো আমার এই চাই, ওই চাই, সেই চাই। বুঝতে পারছি, মানে আমিও তো অনেক, বয়সটা কম ছিল তখন, তো ডেফিনেটলি চিন্তা ভাবনা ওরকম থাকবে, আমি এইটা চাইবো, ওটা চাইবো, সেটা চাইবো, এই সেই ওই, অনেক একটা লিস্ট অফ 20 মেবি বানিয়ে ফেলেছি। তারপরে আমরা, এর মা এসেছিলেন হায়াত রেজেন্সিতে, দুবাই হায়াত রেজেন্সি। তো বিশাল লাইনের পিছনে দাঁড়িয়ে আছি আমরা, এবং খালি পা, আমাদের নিচে জুতো খুলে দিতে হয়েছিল, খালি পায়ে পুরো ঘুরে উপরে উঠতে হবে। লিফটে একজন আরবিক মহিলা জিজ্ঞেস করেছিল যে ওয়াই সো মেনি পিপল আর কামিং হিয়ার। তখন আমাদের সহযোগীর থেকে একজন উত্তর দিয়েছিল, আর ডেইটি শি হ্যাজ কাম। তো তারপরে বলছিল ও ডেইটি, ওনারা তো মুসলিম, মুসলিমে ডেইটি বলতে তো কোনো কিছু নেই, তো ওটা ওনার কোনো প্রবলেম, মানে আমি বলবো না যে উনি কেন বললেন, ইট ইজ হার বিলিফ। তারপরে যখন হল ঘরে ঢোকার আগে ভাইব্রেশন পাচ্ছি মায়ের, একদম ঠান্ডা, মানে এসি থেকেও সামথিং চিলিং যদি কিছু থাকে সেটা, কারণ তার যে অরা, সেটা তো অনেক দূর অব্দি। ঢুকে এই মা ঠিক এই জায়গাটা বসে আছেন বাবার সাথে, মানে পাপাজির সাথে মা বসে আছে, কিন্তু মা কিন্তু ধ্যানস্থ, চোখ বন্ধ। আমাদেরকে এইভাবে সবাই, আমরা আস্তে করে এইভাবে ঘুরে গিয়ে এই সামনে এসে বেদির মতো রাখা আছে, ওখানে আমরা মাথাটা নত করছি, যেটা আমাদের মানে আমরা জানি যেটা করতে হয়, যে গুরু মা বা গুরু বাবার সামনে যেটা করা হয়। আমি যতক্ষণ ওখান দিয়ে যাচ্ছি, আমরা তো মোবাইল টোবাইল সুইচ অফ করে দিয়েছিলাম, যতক্ষণ ওখানে যাচ্ছি আমি তখনও ভেবে যাচ্ছি, কিন্তু আমি এটা চাইবো, এটা চাইবো, এটা চাইবো, ওটা চাইবো। ঠিক আছে, তুমি বিলিভ করবে না, যখন মাকে আমি এরকম দেখেছি, শি ইজ সিটিং হিয়ার ক্লোজিং হার আইজ, আমি এখানটা মাটিতে বসে মায়ের সাথে মাথা ঠেকছে, মাকে কন্টিনিউয়াস বলতে চেষ্টা করছে যে মা আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই। আমার মধ্যে কি বেরোচ্ছে জানো? মা একবারটি তাকাও, আমি এসেছি। বুঝতে পারলে? একবারটি তাকাও, আমি এসেছি। আমি এসেছি মানে কি, আমি নিজেকে কি ভাবছি আমি নিজেও জানি না। মা একবার তাকাও, একবার তাকালেও আমি, মানে বলো না কৃতার্থ হয়ে যাওয়া, যে মা তুমি আমার দিকে তাকালে, আমি এসেছি। সব ভুলে গেছি, আমি এই চাইবো, এই চাইবো, সেই চাইবো, সব আউট। মা একবারটি তাকাও, আমি এসেছি। মা তাকাননি, কিন্তু পাপাজি আমার দিকে একবার তাকিয়ে আবার তাকিয়েছিলেন। তো আই ওয়াজ সো হ্যাপি, কারণ মাকে আর পাপাজিকে উই থিঙ্ক লাইক ডিভাইন, অ্যান্ড দে আর ডিভাইন। মা হচ্ছেন রিইনকার্নেশন অফ আদিশক্তি দেবী, আদিশক্তি মা। শি ইজ দ্য রিইনকার্নেশন অফ হার। তো তাকে আমি চোখের সামনে দেখছি, তার যিনি হাজব্যান্ড, সেও তো ডিভাইন, ডিভাইন না হলে ওনার স্বামী হবেন না, তাই জন্য তাকে আমরা পাপাজি ডাকি। পাপাজি আমার দিকে দুবার তাকিয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে আমার সেন্টার হেডকে কলকাতায় ফোন করেছি, সেন্টার হেডকে ফোন করে বলেছি যে আম্মা ডাকতাম আমি, আম্মা আমার দিকে পাপাজি দুবার তাকিয়েছে। 8 ঘন্টা ধরে তার সাথে, আধা ঘন্টা ধরে তার সাথে আমি কনভার্স করেছি, যে পাপাজি আমার দিকে দুবার তাকিয়েছেন। আমার মনে হচ্ছে আমার লাইফ এখানেই পুরো ফুলফিলড হয়ে গিয়েছে। তখন আমাকে সেন্টার হেড বলেছিল তোমার আগের জন্মের পুণ্যের কাজটা ওনার চোখে এসে গিয়েছিল,
সেজন্য তোমার দিকে আরেকবার তাকিয়েছে। আমি এখন বুঝতে পারছি উনি আমার দিকে 2বার কেন তাকিয়েছেন, কারণ উনি দেখতে পেয়েছিলেন যে ইন ফিউচার হোয়াট আই এম গোয়িং টু ডু অ্যান্ড আই এম ইন অ্যান্ড অন দ্য রাইট পাথ। উনি ওটা তখনই দেখে ফেলেছিলেন, সেটা আমি বুঝতে পেরেছি। তাই বুঝতে পারছো যে তুমি যখন বাবাকে চোখের সামনে দেখবে তোমার চোখ দিয়ে জল ছাড়া কিছু পড়বে না, যেটা হয়। এবং অ্যাস্ট্রোটকে যখন আমি ওই ভদ্রকে আমি বুঝতে পেরেছিলাম হাই লেভেলের মানুষ, ওনাকে যখন আমি আমার মতন তো মেসেঞ্জারে কাজ করেছি, পিয়নের কাজ, দরজাটা অবধি আমার কাজ। তারপরে না উনি পুরো চুপ হয়ে গেলেন, উনি শুধু বললেন এটা আমি কি দেখছি, তারপর পুরো চুপ। তখন আমি বললাম যে আমি এবার ফোন কেটে দিচ্ছি, বাকিটা আপনি অনুভব করুন। কারণ আমি এটা বুঝে গেছিলাম উনি এত পাওয়ারফুল, উনি ফিরতে পারবেন, কারণ আমি গিয়ে আবার ফিরিয়েও নিয়ে আসি। কারণ এটাই তো আমার কাজ। পিয়নের কাজ কি? চিঠি গিয়ে দেওয়া, আবার যদি ওখান থেকে মানে ওখানকার খবর এখানে দেওয়া, এখানকার খবর ওখানে দেওয়া। তা আমার তো কাজ হয়ে গেছে, আমি তো আমার ঝোলি নেবো, ফেরত যাবোই। দ্যাট ইজ মাই ওয়ার্ক। কিন্তু হ্যাঁ, যে আমি যদি বুঝতে পারি তুমি ওই লেভেল অব্দি আছো, আই উইল ডেফিনেটলি ডু দ্যাট ফর ইউ, নট টু গিভ ইউ প্রুফ বাট টু মেক ইউ অ্যাটেইন ইউর পারপাস অফ লাইফ। বাবাকে পাওয়ার জন্য কে না চায়? আমাকে এটা বলো, পুরো ওয়ার্ল্ডে, মহা ইউনিভার্সে বাবাকে পাওয়ার জন্য কে না চায়? তো সেটা যদি তুমি থ্রু মেডিটেশন, ডিভাইন মেডিটেশন তুমি তাকে দেখতে পাচ্ছ, কিন্তু তোমাকে সবাই ভাবতে পারে যে আমি এবার এটা ট্রাই করব, না, এটার সময় সবার হয় না। যেটা আমার যখন আমার ইনটিউশন আসা মানে উনি আমাকে বলছেন ওকে নিয়ে ইট ইজ হিজ টাইম। এবং তোমার মা কিন্তু দারুণ একটা কথা বলেছেন আজকে, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যে যখন ওই যে সদ্গুরুজির ফাউন্ডেশন থেকে যে শিবলিঙ্গমটা দিয়েছি, সেটা মা যখন বেদিতে রেখেছে, তারপর পুজোর পর একটা মিষ্টি গন্ধ পায়। আমি তোমাকে কি বললাম যে বাবা আসেন কিছুক্ষণের জন্য, তোমাদের সবাইকে দেখে যান, হ্যাঁ, মানে তার ইচ্ছে সে আসবেন কি আসবেন, কিন্তু মা কিন্তু টের পান যে মিষ্টি গন্ধটা মানে উনি এসেছেন। এই জন্য বললাম ইমিডিয়েটলি তুমি যা চাওয়ার চেয়ে নাও, ওকে হয়ে যাবে, কিন্তু পজিটিভ হতে হবে, কারোর ক্ষতি করা যাবে না, কিছু না। কারণ বাবা যেই দেখবে তুই ক্ষতি করছে, একটা থাপ্পড় মেরে বেরিয়ে যাবে, তোমাকে আর আসবে না। আর ওনারা যত দেরি করেন দিতে আশীর্বাদটা, তার 3 গুণ বেশি স্পিডে সেই আশীর্বাদ ফেরত নিয়ে নেয়। মানে বুঝতে পারছো, আজকে যে আমি তার পথে হাঁটা শুরু করেছি, আমি যদি একবারও ভাবি টাকা পাবো, ওই কাজটা করি আরো টাকা পাবো, সেকেন্ডের মধ্যে কিন্তু আউট। আমার এই কুণ্ডলিনী জাগরণ, আমি অন্যর কাছে দৌড়াবো যে আমাকে একটু জাগৃত করিয়ে দাও, আমি হারিয়ে ফেলেছি যেটা, আর জীবনও পাবো না। তাই জন্য আমি কেন বলছি, কেউ যদি আমার এই কথাগুলো শুনে ভাবে জাগৃত হতে থাকে যে আমারও হবে, নো, ডিরেক্ট নো। কারণ আমাকে ওই ভাইব্রেশনস পেতে হবে। আর আমি বুঝে যে আমাকে বলে দেওয়া হয় somebody will come who will ask for this, you have to do this। এই আওয়াজ যদি না আসে আমি তো করবো না, কারণ আমি কেন আমার বাট লাগাবো? সিম্পল সে বাত, একদম। মানে আমি কিন্তু আমার 3D ওয়ার্ল্ডের কথাবার্তাতেই আমি থাকি, কিন্তু এই 5D ওয়ার্ল্ডের কথাবার্তা কিন্তু এখানে বলি না সেরকম। কি বলতো, যে তাদের ভাষাই আলাদা, রুষ্ট হয়ে যাচ্ছে, এই ভাষাতে আমি জীবনে ইউজ করবো না। রেগে যাচ্ছেন বলবো, অনেক রেগেছে বাবা, অনেক সেন্টি হয়ে গিয়েছে, হ্যাঁ, না না থাকার বলবো না। আই স্পিক ইন মাই ল্যাঙ্গুয়েজ বাট দে স্পিক ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ধৃষ্টতা, বাবা আমার জীবনে মুখ দিয়ে ধৃষ্টতা বেরোয়নি, এখন কি করে মাথায় আসে ধৃষ্টতা? মানে ওখান থেকে আসছে আওয়াজটা, ওই যেটা আমার মুখ দিয়ে বেরোচ্ছে। আমাকে যদি আমার এরকম মনে হয় ধৃষ্টতা হয়ে গেল, সরি সরি সরি, আমি বলি না আমি নাম্বার 1 বেয়াদব। আমি আগের দিনও বলেছি, এটা একদম আমি লিখে দেবো, হ্যাঁ আমি নাম্বার 1 বেয়াদব, এরা সবাই ভালো, আমি একটা মাত্র খারাপ। কারণ মেসেঞ্জার হিসেবে এত খারাপ একজন গিয়েছে, বাবা যে কি দেখেছে আমার মধ্যে আমি নিজে জানি না, একটা খারাপকে মেসেঞ্জার বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে, করে যাচ্ছি। দিদি, আমরা অনেকটাই কথা বললাম যে প্লেন ক্র্যাশ নিয়ে, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে, এবং তোমার যে গুরু, তার গুরু পিতা যিনি ছিলেন, দুজনকেই তুমি দেখেছো। হ্যাঁ, গুরু, হ্যাঁ, এবার স্বচক্ষে আর কি, স্বচক্ষে তুমি দেখেছো। এবং আজকের পডকাস্টে যদি পিএলআর নিয়েও ছিল, আমি তোমার কাছে জানতে চাইবো যে তোমার রিসেন্ট একটা পিএলআর তুমি করেছো একজন মায়ের, তার ব্যাপারটা একটু বলো। রিসেন্ট করেছি একটা বলবো, আর একটা আরেক দুটো বলবো আমি, ঠিক আছে? দুটো কেন বলবো, মানে রিয়েল লাইফ পিএলআরস গুলো মানুষ শুনলে মজা তো পাবেই, কিন্তু বুঝতে পারবে যে মানে কত ধরনের ভ্যারিয়েশনস আছে। আর আমরা যারা পিএলআর করাই, তারা ভেবো না যে আমরা যেটা শিখেছি ঠিক ওই একই পন্থাতে আমরা করি না। আগের দিনও বলেছি আমি যে ছেড়ে দিই আমি নিজেকে, বাবাকে বলি বাবা তুমি যেভাবে নিয়ে যাবে আমাকে নিয়ে যাও, কারণ they are the best masters, they know how to get you back the answers। কারণ যে পিএলআর করতে এসছে সে তো এমনি এমনি ইনভেস্ট করবে না মানি, হ্যাঁ না, টাইমও ইনভেস্ট করবে না, মানিও ইনভেস্ট করবে না, এনার্জিও ইনভেস্ট করবে না, তাকে ফল পেতে হবে।
আমরা যদি ওই বইয়ের কোর্স দেখে দেখে করি হবে না, আমাদেরকে ক্রিয়েটিভিটি রাখতে হবে ভিতরে। সেই জন্য দেবী পাওয়ার, আবার মনে পড়ছে চ্যানেলাইজ মেসেজ যেটা হয়েছিল আগেরবার, এবারে কিন্তু হচ্ছে না, সেরকম কোনো মেসেজ আসছে না, বাট দেবী পাওয়ার তখন ভিতরে ইগনাইটেড হয়ে যায়। আমাদের না, মানে আমাদেরকে হেল্প করে কারা? দেবী পাওয়ারই তো হেল্প করে, ক্রিয়েটিভিটি বাড়ে দেবী পাওয়ারে। উইথ দ্যাট দেবী পাওয়ার লর্ড শিবা হেল্পস আস টু গো ইনসাইড মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর। তো কি করে হয়েছে এটা বলে দিচ্ছি। আমি ওনার কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে ওনার নাম আমি বলবো। তো উনি হচ্ছেন ফুটবল প্লেয়ার, গোলকিপার সৌম্যজিৎ দাসের মা, এবং ওনার স্বামীও গোলকিপার ছিলেন। ইভেন আমি পেলের সাথেও ওনার ছবি দেখেছি, ওনার স্বামী, ঠিক আছে। তো আমি তো প্রথমে অত জানতাম না, যখন বাড়িতে ঢুকেছি দেখছি পুরো বাড়িটার মধ্যে না শ্রীকৃষ্ণর ছবি, বাড়িতে সমস্ত জায়গায় শ্রীকৃষ্ণের ছবি। উনি পরে জানলাম যে আমি বিশাল বড় শ্রীকৃষ্ণের ভক্ত, ঠিক আছে। তো উঠলাম যখন ওনার বাড়িতে বিভিন্ন রকমের পাখি, ময়না পাখি, টিয়া পাখি, উনি মানে পুরো মনে হচ্ছে যেন মাদার নেচারকে নিজের বাড়ির মধ্যে নিয়ে চলে এসেছেন, এত সুন্দর লাগছে। আর তারপর আমাকে বললো তুমি আমার উপরে মন্দিরটা দেখবে, চলো। তো গেলাম যখন, আমার না কয়েকদিন ধরে না পুরি পুরি হচ্ছিল মনের ভিতরে, যে পুরী যাবো পুরী যাবো পুরী যাবো। আমার মানে মানুষকে যদি বলি কেন পুরী যাব, মানুষ তো ভাবছে আমি দেবতাকে দর্শন করতে। না, আমার মা যখন বাড়িতে ছোটবেলায় আমরা মালপোয়া খেতাম না, ওই মালপোয়া এবং পুরীর জগন্নাথ দেবের মালপোয়া সেম টেস্ট। আমার মা যে মালপোয়াটা বানাতেন এবং পুরীর জগন্নাথ দেবের যে মালপোয়াটা হয় ভোগ, সেম টেস্ট। তা আমি এত লোভী যে আমার মনে আছে যে ওই মালপোয়া আর মায়ের বানানো মালপোয়াটা সেম টেস্ট, তাহলে ওই টেস্টটা আমার খুব ইচ্ছে হচ্ছে আবার পেতে। সেই কারণে কিন্তু আমি পুরি 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 করছি। কিন্তু দেখো, পুরীর জগন্নাথ দেব দেখেছে যে দর্শন তো করতেই হবে, হয়তোবা আমার এখনো পুরী যাওয়ার সময় হয়নি, কিন্তু মনের যে ইচ্ছেটা সেটা হয়তোবা কোনোদিন পূরণ হবে। কিন্তু বেসিক্যালি তাকে দেখা, সেটা ওই দিন আমার হয়ে গেছিল। যখন উপরে উঠলাম, ভিতরে ঢুকে দেখি পুরো মন্দির, ওটা মানে ঠাকুর ঘর বলি, কিন্তু ঠাকুর ঘরের যে ওটা মন্দির, একটা মন্দিরে চলে এসেছি, আর মনে হলো আমি পুরীর ধামে চলে এসেছি। জগন্নাথ দেবকে যে 12 বছর পর পর যে কাঠটা ভেসে আসে, যে দিয়ে জগন্নাথ দেবকে আবার বানানো হয়, সেই কাঠের তৈরি জগন্নাথ দেব, ওই কাঠেরই। এবং কতগুলো যে নারায়ণ শিলা, এবং তিনটে না তিনটে বোধ হয় নর্মদেশ্বর শিবলিঙ্গম, আমি তো একটা আছে আমার কাছে, ওনার কাছে তিন ডিজাইনে, একটা বেবি, তিন ডিজাইন মানে তিন, কি বলবো, একটা একদম ছোট্ট, তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়। তো একদম ছোটটাকে উনি বেবি ডাকেন, বেবি নর্মদেশ্বর শিবলিঙ্গমকে। ঢুকে না ভিতরটা, মানে আমি কোন দিকে তাকাবো, একদিকে তাকিয়ে দেখি মনে হলো মা জগদ্ধাত্রী, কিন্তু পরে জানলাম যে উনি লক্ষ্মী মা। আমার না প্রথমেই যে নামটা মাথায় আসছে মা জগদ্ধাত্রী, তো যে মা জগদ্ধাত্রী সেই মা লক্ষ্মী, কোনো তো ইনি। পরে ওইদিকে তাকিয়ে দেখি যে বাইরে বাবা এবং মাকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করা, এবং চন্দনে গাছ লাগানো, এই গাছ ওই গাছ। কিন্তু সেদিন বৃষ্টি হয়েছিল, তো ভিজেছিল মাটিটা না, ওই জন্য আমি মেডিটেশনে বসিনি, নাহলে আমার একদম কলিং এসে গিয়েছিল যে বসে পড়ি। কিন্তু ভিজে আছে, মানে জায়গাটা পুরোপুরি ভেজা, মানে বেশি ভেজা, বুঝতে পারিনি ওই জন্য। নাহলে নেক্সট ডে গেলে আমাকে বলেছে জন্মাষ্টমীতে আসতে, তো কারণ ওনাদের বাড়িতে বড় করে পুজো হয় জন্মাষ্টমী। আমি বলছি ইনকেস যদি না যেতে পারলাম, পরে আসবো, আবার আসবো, ওখানে মেডিটেশন করার জন্য আমি অবশ্যই যাব। এইটা তো গেল ওনার বাড়ির কথা। এইবার আমি ফোকাস করছি ওনার পিএলআর এ কি হলো। পিএলআর এ বসার আগে আমি কি করি, একটা নর্মালি আগের দিন বলেছিলাম আমি কাউন্সিলিং সেশন নিই আমি। ওইটা কেন নিই সেটাও বলে দিচ্ছে। ওটা 1 ঘন্টাও হতে পারে, 1.5 ঘন্টা হতে পারে, অনেকে 2 ঘন্টাও হয়েছে। ওভার দ্য ফোন কান গরম হয়ে গেছে আমার শুনতে শুনতে, মানে পরে স্পিকার অন করে দিয়েছি। কিন্তু মানুষের যে দুঃখ তারা বলতে থাকছে না, ওরা একটা এভ্যাকুয়েট হচ্ছে, মানে নিজেকে এভ্যাকুয়েট করছেন। তো আমাকে তো বাবা ওই জবটাই দিয়েছে, দিস ইজ ইয়োর ওয়ার্ক, ইউ হ্যাভ টু ডু দিস, তাহলে আমাকে ওটা করতে হবে, যতই বেয়াদবি করি না কেন। ও জবের সময় একদম অন্য কোনো কিছু করা যাবে না, শুনতে হচ্ছে পুরো। আর সাথে সাথে হেল্পও তো আসছে, যে ওকে এইটা বল, এইটা বল, এই কাজটা কর, ওকে এই রেমেডিসগুলো দে, এগুলো তো আসছে, ঠিক আছে। তো আমাকে পুরোটা শুনতে হচ্ছে। তো বোঝো মানুষের কত দুঃখ, আমাদের দুঃখ কিচ্ছু না ওখানে। আমরা একটু হলে ভাবি আমাদের কেন এটা হলো, আমরা কত দুঃখী। তুমি যদি একবার সার্ভে করো মানুষ কত দুঃখী, তুমি ভাবে আমরা স্বর্গে আছি, আমরা স্বর্গে আছি মনে হয়, এত ভালো জীবন আমার, আমি হাত বাড়ালে খাওয়া পাচ্ছি, আমার বাড়িতে এসি, আমার বাড়িতে টিভি,
অনেকে এটা এখনো স্বপ্ন অনেকের কাছে। কত দুঃখে যে মানুষ আছে ওটা আমি এই কয়েকদিন, এবং কে কে পডকাস্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই লিটারালি, যে তার জন্য আমি অনেকের মনে ছড়িয়ে গেছি। যেটা আমি আস্তে আস্তে ছড়াচ্ছিলাম সেটা পুরো তুমি যেরকম গঙ্গা নদীর স্রোতটা এরকম করে দিয়েছো, সেই স্রোতে আমি বয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। আমার ভাইব্রেশন ওরকম একদম। সকাল থেকে ওটা আমি জানো কোনোদিন এটা করিনি, মেডিটেশনে বসে ফ্লাইট মোড করে দিচ্ছি আমি। আমি বসে সকালে ফ্লাইট মোড করে দিচ্ছি, পরে আবার যে যে কলসগুলো আসছে সেগুলোতে কল করছি। এটার জন্য কিন্তু কোনো পয়সা দিইনি আমি, হ্যাঁ, এটা আমি জানিয়ে রাখলাম। অন্যরা অনেক লিখবে যে বাবা এটার জন্য। না 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 না, যেটা সত্যি সেটা সত্যি। নাই বলে দিই, কারণ অডিয়েন্স তো এরা। হ্যাঁ ঠিক আছে, দেখো কোয়েশ্চেন আসতেই পারে, কারণ তারা তো ভিতরটা দেখেনি যে কি হচ্ছে না হচ্ছে। ফ্লাইট মোডে করে মেডিটেশন করছে, যাতে মেডিটেশন ডিস্ট্রাকশন না হয়। তখন কি হয়, হোয়াটসঅ্যাপে ট্রিং 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 ট্রিং, পরে ওটারও সাউন্ড কমিয়ে দিই। আর তারপরে আমার ছোটটাকে শিখিয়ে দিয়েছি, ফোন আসলে বলে দেবে যে মা মেডিটেশনে আছে, মা উইল রিভার্ট ব্যাক টু ইউ, ডেট অফ বার্থটা মাকে মেসেজ করে দিন, ও ওর মতন বলে দেয়, ওরা বুঝে যায়, অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ ডান। কিন্তু ফ্লাইট মোড কখন করছি, কেন করছি, এত কলস আসছে, এবং এ পুরো শ্রেয় তোমাদের, একমাত্র তোমাদের দুজন। উনি তো ক্যামেরার সামনে আসেন না, চুপচাপ থাকেন, কিন্তু দ্য ক্রেডিট গোজ টু বোথ অফ ইউ অ্যালং উইথ ইয়োর পেরেন্টস, কারণ তাদের জন্যই তোমরা এই জায়গায় আসতে পেরেছো, আর তোমাদের জন্য আমি আসতে পারছি। তো থ্যাংক ইউ সো মাচ, মানে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু কেকে পডকাস্ট। অনেক আগে যাবে তোমরা, আর তোমাদের জন্য যে কত মানুষ আমার কাছে আসতে পেরেছে। সলিউশন দেখুন, আমরা কি করি না দিদি, আমরা এমন মানুষদেরকে নিয়ে আসি, বা তুমি আমার সাথে কনেক্ট করেছিলে বা কন্ট্যাক্ট করেছিলে, তখন আমি এটা চাইছি, বা আমি কেকে পডকাস্ট এরকম চাই ভবিষ্যতে, যাতে মানুষ দেখে, মানুষ তোমায় ফোন করুক এবং তুমি সেখানে হেল্প করো, তাই তো? এটা যদি সিম্পল অ্যাজ দ্যাট না হয়, যার মায়ের কথা তুমি বলছো সে তো ডেসক্রিপশন পড়তে জানে না, আমরা কি করি সবসময় স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিই, যাতে যেই দেখুক না কেন সেই কানেক্ট করতে পারে, এই মানুষটাকে আমার কল করতে হবেই। এবং এই দিদি যখন আমাকে ফোন করেছে না, উনি কেঁদে দিয়েছিলেন, বললো আমি কে পডকাস্ট দেখেছি মা, তোমার তুমি আমার থেকে অনেক ছোট, আমি বুঝতে পারছি, তোমার পডকাস্ট দেখে আমি অভিভূত, তো আমার কাছে তোমাকে আসতেই হবে, সবাই মানে তোমাকে আসতে হবে, এবং তোমার সাথে কথা বলে আমার এত ভালো লাগছে, দিয়ে কেঁদে দিয়েছে। তখন আমাকে বললো তুমি কি বুঝতে পারছো আমি কিরকম মানুষ? না হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি উপরে খুব কঠিন, ভিতরে নরম। তুমি বুঝে গিয়েছো? না হ্যাঁ বুঝে গিয়েছি। ঠিক আছে, তো ওনার ভাইব্রেশন ছিল এত পবিত্র। আমাকে বলেছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় মা, তুমি আসবে। আমি ঠিক আছে, যেখানে শ্রী নারায়ণ সেখানে তো আমরা, মানে এটা ভাগ্য আমাদের যে উনি ডাকছেন, তো এই চান্স তো ছাড়া যায় না। তো আমি ওই জন্য বলেছি এখানে আমি আসবোই, আপনার বাড়িতে আমি আসবোই। আমি বাচ্চাকে নিয়ে চলে গিয়েছি কিন্তু ওনার বাড়িতে, এবং বাচ্চা এত খুশি, লুচি টুচি দিয়েছে উনি খেয়ে, আমার বাচ্চা একদম ফুলটু। ঠিক আছে, এইবার পিএলআর করার আগে সেশন নিচ্ছি, আবার কিন্তু আসছি এবার সেশনে। কাউন্সেলিং সেশনে আমি কি করি, যতক্ষণই লাগবে না কেন ওনার ভিতর থেকে রুট কজটা বের করি, কোথায় প্রবলেমটা, এটা পুরো জুড়ে 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 সমস্ত চক্রাসকে ভেবে নাও কি আমি জুড়ে 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 যে মূলাধার চক্রায় যাই, মূলাধার চক্র থেকে রুট কজটা বেরোলো, এইখান থেকে আবার চক্রাসকে কি করে ঠিক করা যায়, এই ডিরেকশনস গুলো ঠিক চলে আসে ফ্রম ইউনিভার্স। তো এই পদ্ধতিতে কিন্তু আমাকে বাবা শেখাচ্ছেন। ইন আ ওয়ে পিএলআর আমি শিখেছি, কিন্তু এইগুলো যে করছি এটা শেখাচ্ছেন ডিরেক্ট উনি, হাউ টু ডু দিস। বুঝতে পারছো তো? পদ্ধতি কারোর সাথে মিলবে না, যা শিখেছি শিখেছি, কিন্তু পদ্ধতি কারোর সাথে মিলবে না, কারণ এটা তাদের পদ্ধতিতে এক একটা এক এক রকম হচ্ছে। ঠিক আছে, এইবার সেশন নিতে নিতে আমাকে ইনটিউশন দিতে থাকলেন বাবা কি সোমনাথ মন্দির, আমি সোমনাথ মন্দিরটা দেখতে পাচ্ছি চোখের সামনে তখন একদম। সোমনাথ মন্দির কেন আসবে, আমি তো ওটা নিয়ে ভাবিনি। পরে আমি বললাম কি দিদি ইউ আর কানেক্টেড উইথ সোমনাথ মন্দির। তো দিদি বললো আমি কিন্তু শিব ঠাকুরের নই, আমি কিন্তু ভক্ত শ্রীকৃষ্ণের। হ্যাঁ আমার বাড়িতে তো তুমি দেখেইছো, একদম ডিরেক্ট বলেছেন। আমি দেখো ঠিক আছে তুমি বলতে থাকো, আমি শুনি, দেখি আর কি আসছে। উনি বলছেন যে আমি কেন এত ভক্ত বুঝলাম না, আমার কোয়েশ্চেনই হচ্ছে আমি ভক্তি ছাড়া থাকতে পারি না কেন, আমি কেন এত ভগবানকে ভালোবাসি, আমি তো মানে এমন না যে অনেক কিছু জানি আমি, কিন্তু আমি ভগবান ছাড়া থাকতে পারি না কেন, এটা আমার কোয়েশ্চেন। ওনার বেশি কোয়েশ্চেন ছিল না, কিন্তু তাও আমি বলেছি যে তোমার লাইফ হিস্ট্রিটা তো আমাকে জানতে হবে, তোমার বিয়ের পরে বিয়ের আগে ছোটবেলায় সমস্ত কিছু আমাকে জানতে হবে। ইউ আর অ্যাকচুয়ালি দ্য হোস্ট অফ দ্য কাউন্সেলিং সেশন, আই অ্যাম দ্য অডিয়েন্স।
তো আমি যখন অডিয়েন্স, আমি শুধু শুনবো, তুমি পুরো তোমার এজ যত থেকে তো মনে আছে তুমি সব ইনসিডেন্ট আমাকে বলবে, সেখান থেকে বের করে করে যে কোয়েশ্চেনগুলো আসবে সেটা আমি তোমাকে বলবো, জিজ্ঞেস করবো, ওটার আনসার আবার তুমি আমাকে দেবে, আবার এগোতে থাকবে। এইভাবে আমার সেশনগুলো চলতে থাকে। 1 ঘন্টাও হয়নি বোধহয়, তার মধ্যে আমি দেখতে পেলাম, কারণ আমি আগের দিন বলেছি যে তোমার ভিতরের যে সোল তাকে আমি দেখতে পাই উকি মারছে, মানে অনেক সময় বেরিয়ে আসে এরকম পিপ করেন ওরকম। আমি ওনার থেকে একটা রাজার মুখ বেরিয়ে আসছে বারবার দেখছিলাম আমি, একজন রাজার ফেস, রাজবেশী, মুস্টাচেস, হ্যাঁ, চুলগুলো তখন এই যে রাজাদের যেরকম মতো বড় বড়, হ্যাঁ, মুকুট পরা। আমি বুঝতে পারছি না কি আমি কি দেখছি, বিকজ ইট অল কানেক্টেড, এভরিথিং কানেক্টেড। আমাকে তারপরে ইউনিভার্স দেখাচ্ছে আনসারটা কি। এইবার আনসারটা দেখিয়ে দেওয়া মানে, মনে আছে আমার দাদা কি বলতো, ম্যাথস দেখলে আনসারটা কি করে বেরোবে মনে হয়ে যেত, তারপরে ও এটা এইভাবে 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 করে আনসারটা পেলাম। এখন আমার ক্ষেত্রে কি হয়েছে যে যখন জিনিসটা সামনে আসে, যে ভদ্রলোক বা ভদ্রমহিলার সামনে আসে, আনসারটা আমাকে দেখিয়ে দেওয়া হয়। এবার ওই আনসারকে পেতে গেলে কি করতে হবে, সেই পদ্ধতিটা নিজের থেকে কি করে যে দিতে থাকে, আর নিতে থাকে নিজে জানি না, কিন্তু চলে আসতে থাকে। বুঝেছো? সেম জিনিস ও অঙ্কে অ্যাপ্লাই করতো, সেম জিনিস আমি এখানে অ্যাপ্লাই করছি, শুধু মানে মানে ধরনটা সেম কিন্তু ডিফারেন্ট ফিল্ড। তো আমি, উনি তো কথা বলছেন, আমি ওনার সোলের সাথে কথা বলা শুরু করে দিয়েছি। উনি কিন্তু এটা জানেন না, ওনার সোল আমাকে বলে যাচ্ছে, উনি কিন্তু অলরেডি ঘটনা বলছেন ওনার ছোটবেলার বিয়ের পর, ওনার সোল আমাকে দেখিয়ে যাচ্ছে আই অ্যাম কানেক্টেড উইথ পাঞ্জাব, মাই নেম ইজ রাজা প্রতাপ চন্দ্র। মানে এটা কিন্তু ইংলিশে বলছে না, মানে এটা ভাইব্রেশনে আমি বুঝতে পারছি বলছে, এবং পরিষ্কারণে রাজা বেশি আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ভদ্রমহিলা নিজেও জানে না যে ওনার সোল আমার সাথে কথা বলছে কোনটা, ওই জন্মের সাথে, যে জন্মের সাথে উনি কানেক্টেড, মানে এই যে ওনার কোয়েশ্চেনটা, সেই আনসারটা যে জন্মের সাথে কানেক্টেড, সেই জন্মের ওনার বেশভূষা উনি চলে এসেছেন অলরেডি। কে এসে? ওনার হায়ার সেলফ। হায়ার সেলফ আমাকে ওই রূপটা দেখিয়ে দিয়েছে যে রূপে উনি সোমনাথ মন্দিরের সাথে কানেক্টেড ছিলেন, এবং আমাকে ডিরেক্ট বলে যাচ্ছে আই এম কানেক্টেড উইথ পাঞ্জাব, মাই নেম ইজ দিস। আর আমার এতবার আফগানিজরা এসে বা বাইরের যারা রুলার ছিল তারা এসে সোমনাথ মন্দির কিন্তু 12 থেকে 18 বার ভাঙা হয়েছিল, ইফ আই এম নট রং। একটু বলে দেবেন 18 বার না 12 বার, আমি ঠিক বলতে পারবো না, বাট ভাঙা হয়েছিল বহুবার, ধরে নাও বহুবার। আর বহুবার আমাদের রাজারা সেটাকে রেনোভেট করেছিল, বহুবার রেনোভেট করেছিল। ওই রাজাদের মধ্যে একজন উনি ছিলেন, একজন। কিন্তু ওনার নামে কিন্তু কোথাও মেনশন নেই, কারণ আমাদের কিন্তু তুমি জানো যে নালন্দা ইউনিভার্সিটি পুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং কত মাস পুড়েছিল, আমাদের সমস্ত কিছু ওখানে নষ্ট হয়ে গিয়েছে বলতে গেলে। ওখান থেকেও অনেকে কিছু বাঁচাতে পেরেছিল, সেটা নিয়ে কিন্তু আমরা চলছি। আর যারা বিদেশি তারা আমাদের হিস্ট্রিটা যেটা বানিয়ে দিয়েছে ওটাই আমরা পড়ছি, দ্যাট ইজ রং। 1% মে বি রাইট, বাট নট 99%। তাই জন্য কি হয়, ওরা যখন হিস্ট্রি পড়ে না বাচ্চারা, আমার রাগ ওঠে যে ওরা তো কি পড়ছে, আমাদের রিয়েল হিস্ট্রি তো জানে না। আমরাই জানি না, কিন্তু এটুকু বুঝতে পেরেছি যে এটা আমাদের রিয়েল হিস্ট্রি নয়, এটাকে ওই তপ্পি তুপ্পি মেরে নিজেদের মতন বানিয়ে দিয়েছে। আগের বার বোধহয় পোরাস এন্ড আলেকজান্ডারের কথা কিছু বলেছিলাম তোমাকে, তাই না? পোরাস এন্ড আলেকজান্ডার, হ্যাঁ। তো ওরকম যেটা নয় সেটাকে করিয়ে দিয়েছে হয়। আমরা সিন্ধু, আমরা বলি আমরা হিন্দু, কারণ আলেকজান্ডার ভুল বলেছিলেন। তো আমি নর্মালি ভুল বলতো, ওইখান থেকে এসে ব্রিটিশার্সদের বহু বছর আগে আলেকজান্ডার এসেছে, তো উনি শটা বলতে পারেনি, হ বলেছিলেন ভুল করে, ওটাই আমরা নিয়ে নিয়েছি। উই আর নট হিন্দুজ, উই আর সিন্ধুজ, কারণ সিন্ধু নদীর পাড়ে আমাদের সভ্যতা ছিল, তাহলে আমরা কি করে হিন্দু হই? ওটা রিলিজনটার নামই সিন্ধু হওয়া উচিত, সিন্ধুইজম হওয়া উচিত। কারণ এটা তুমি কোনো কোনো যে কোনো স্পিরিচুয়াল লিডারকে তুমি জিজ্ঞেস করে দেখো বা কানেক্টেড হয়ে দেখো, সেও তাই বলবে। যদি হ্যাঁ ডেফিনেটলি তারা জানে, সেও তাই। আমি তো জাস্ট শুনে মনে রেখে বলছি, তারা তো ডিটেলসে বলতে পারবে তোমাকে। এইবার চলে আসছি আবার ওনার পিএলআরে। তো তারপরে আমি ওনারটা শুনলাম, শুনে আমার পুরো পুরো প্লট আমাকে দেখিয়ে দিল বাবা, হাউ টু সলভ ইট আউট একদম। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমার কাউন্সিলিং সেশন ডান, 5-10 মিনিটস ইউ টেক রেস্ট। কারণ এটা তো অনেক বড় একটা মাইন্ড গেম হয়, মানে বললাম না যে আমাদের স্পিরিচুয়াল গেমস খেলানো হয়েছিল, ইট ইজ লাইক দ্যাট। কি আমি ওনার মাথাটাকে ক্লিয়ার করলাম, উনি যত পিছনে যাবেন বা যত সামনে যাবেন, ওনার মাথাতে একটা হালচাল হচ্ছে না, কাজ এক্সারসাইজ হচ্ছে ব্রেনে, ওটা দিয়ে রাস্তাটা ক্লিয়ার করা। কারণ আমাদেরকে ম্যাডাম যেগুলো শিখিয়েছিলেন সেটা তো পুরো তোমাদের বলিনি, তোমাদের মাথা ঘুরবে শুনে, কিন্তু সেটা আমি ওনার সাথে করতে পারবো না। শি ইজ মাই ক্লায়েন্ট। উনি আমার কাছে শিখতে আসেননি, উনি আমার থেকে জানতে এসেছেন।
তো আমাকে ওই মর্যাদাটা রাখতে হবে, আর ওই ডিফারেন্সটা রাখতে হবে, ঠিক আছে? তারপরে 5-10 মিনিট পরে আমি বললাম যে একটু জল খান, জলের বটল নিয়ে বসেন, যেটা আমরা নিয়ম করে রাখি, জলের বটল নিয়ে বসতে হয় খাওয়ার আগে। মানে শুতে যাবে যখন, মানে যখন পিএলআর এ শোবে বা বসবে, হোয়াট এভার ইট ইজ, তুমি জল খেয়ে নেবে, নিয়ে তুমি তারপরে নিজের যে পশ্চারে তুমি আরামে থাকো সেই পশ্চারে বসবে, যাতে শরীরে কষ্ট না হয়। আর ওঠার পরে আবার জল খাবে, তার আগে না, মাঝখানে একদম না। আর উনি জিজ্ঞেস করছিলেন যে আমি কি সব বুঝতে পারবো না? হ্যাঁ, কিন্তু যেটা আমি বুঝেছি, তোমার সোল প্রচন্ড পাওয়ারফুল, এবং উনি কিন্তু এই জন্মে ভীষণ প্রতাপী, যে গলার আওয়াজ না তুমি কেঁপে যাবে, কিন্তু মনের ভীষণ ভালো। কিন্তু উনি যেটা বলবেন হ্যাঁ, তখনই করতে হবে, কারণ রাজা ছিলেন। ওই ভাইব্রেশন বলেছেন আগের বার, যে ভাইব্রেশন তুমি আগের জন্মে ছিল ওটা নিয়ে তুমি আসবেই। উনি এই ভাইব্রেশন নিয়ে এসেছেন। উনি নিজেও বলেন হ্যাঁ, আমি একবারে বেশি দুবার বলতে ভালোবাসি না, বা আমি কোনো কাজ বারবার সুপারভাইজ করতে ভালো লাগে না, আমি বলে দিয়েছি করে দাও। আমি বলছি আমি কিন্তু ভাইব্রেশন দেখছি তুমি না বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসো, কারণ আমি দেখতে পাচ্ছি পোলাওটার সামনে ওই কিশমিশ কাজু টাজু সব চকচক করছে। বলে হ্যাঁ, ঘিয়ে আমি খুব ভালোবাসি ঘিয়ের কারণ, হ্যাঁ ওই জন্য চকচক করছে। এটা দেখলাম তারপরে দেখলাম সোনার থালা, কারণ উনি রাজা ছিলেন, সোনার থালা সোনার গ্লাস এটা খুব ভালোবাসেন উনি। কিন্তু আমি বললাম হয়তোবা তুমি সোনার থালা বা রূপোর থালা খাও না, কিন্তু পেতলের ওই সোনা টাইপের রঙের কিছুতে খেতে ভালোবাসো। বললো আমি এইটা ভালোবাসি যে আমাকে যা খাওয়া দাওয়া হবে খুব পরিচ্ছন্ন হতে হবে, সুন্দর করে সাজিয়ে দিতে হবে, তাহলে আমার যেটা ভিজনে দিচ্ছে মিলছে। কারণ আমি পুরো সাজানো দেখছি তো, বাটি 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 বাটি, ওদিকে গ্লাস, সোনার বাটি, সোনার থালা। ওনাকে দেখছি না, বাট দেখছি ওনার সামনে টেবিলে রাখা, মানে ওনার ওই রাজকেও বেশ আর তখন দেখছি না, কিন্তু আমি উনি যে বসে আছেন ওনাকে দেখছি সামনে রাখা, মানে এইভাবে চলে আসে। মানে পুরো মনে হচ্ছে যে তুমি মামি মুভিটা দেখেছিলে, মামি, বুঝতে পারছো? মামিতে দেখবে যে কোথা থেকে একটা সিন এসে জুড়ে গেল, বুঝতে পারছো তো? ওই ধরনের এইটা আমার সাথে হয়, পুরো সিনটা এসে জুড়ে গেল। দিদি একটা জিনিস জিজ্ঞেস করি, তুমি কি ওনার খালি রাজকীয় জন্মটাই দেখেছিলে? যে কোয়েশ্চেনটা ওনার ছিল, কারণ আমরা কোয়েশ্চেন্স নিয়ে নিই পিএলআর এ, আমরা কোয়েশ্চেন নিয়ে, তুমি কিসের জন্য এত কষ্ট পাচ্ছ, তোমার কোয়েশ্চেনটা কি, জানার তোমার খিদেটা কোনটা। ওটা আগের দিনও বলেছিলাম যে খিদে থাকতে হবে, খিদে কোনটা, ওই জায়গাটা, ওই যে বললাম না খাওয়াটা যে আমরা দেবো সেটা তুমি নিতে পারছো কিনা, তাহলে আমার বুঝতে হবে যে তুমি সেই অবধি যেতে পারবে কিনা। সেই জন্য আমাকে ওই জন্য বারবার জিজ্ঞেস করি আমি যে আপনি কি জানতে চাইছেন, আপনার কোন, তাই জন্য পুরো লাইফ হিস্ট্রিটা নিই। আজকে ভালো হচ্ছে ওরা দর্শক এটা বুঝতে পারবে যে আমি কিভাবে করাই, এইটা আগের দিন অতটা হয়নি, এই আজকে এবার পুরো আমি আমার ডিটেলস ফ্লো চার্টটা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করি। কিন্তু এইভাবেই যে পুরো সবসময় যাই তা না, সবার হয়ও না, সবারটা আলাদা আলাদা আলাদা, সবারটা আলাদা, কিন্তু কোয়েশ্চেন্স নেই। কোশ্চেন কিন্তু তুমি আগের পডকাস্টে বলেছো সবার কিন্তু হয়ও না পিএলআর। আমরা যখন 16 জন একসাথে করেছিলাম একজন পারিনি করতে, তাহলে কেন পারিনি? কারণ সে তার কনসিয়াস মাইন্ডকেই জাগৃত করে রেখে দিয়েছিল, কারণ সে এসেই ছিল প্রুফ খুঁজতে, তাই জন্য সে ভিতরে যেতে পারেনি। আমরা গিয়েছিলাম সারেন্ডার্ড হয়ে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স। তুমি সারেন্ডার্ড হও, যেরকম ওনা পিএলআর আমি কি করে করতে পারলাম, সারেন্ডার্ড হয়েছে, কিন্তু সারেন্ডার করা তোমার কষ্ট হয়েছে। আমি বারবার ওনাকে বলছি যে আপনাকে কিন্তু সারেন্ডার হতে হবে, কারণ উনি এত প্রতাপী। আমি প্রতাপিনী বলবো না প্রতাপী পড়বো যাই না, কারণ আমি তো দেখতে পাচ্ছি রাজাকে তার মধ্যে, তো ওই যে তেজ, ওই তেজ তো ওনার আছে, এবং পুরো শি ইজ অল ইন দ্য হাউস। আমি যেটা বলবো ওটাই, সবাই তাকে একদম যেটা বলবে সাথে সাথে করবে, মা বলেছে তো, বুঝেছো? তার মানে কি উনি কিন্তু অনেক কষ্ট করে উঠেছেন এই জায়গায়, প্রথম দিনই কিন্তু এই স্থান কেউ পায় না। She proved herself what she deserves and God gave her. দিদি তুমি এটা কি দেখতে পেয়েছো যে ওনার কত নম্বর জন্ম? এটা না, এই কত নম্বর জন্মটাতে আমি তখন দেখতে পাইনি, কিন্তু উনি যদি চাইতেন আমাকে বলতেন আমি দেখতে চাই, কারণ পারমিশন তোমার সোল থেকে আসতে হবে, আমি নিতে পারবো না, এটা কিন্তু বাধা। তোমার কি মনে হয় কত হতে পারে? উনি অনেক জন্ম নিয়েছেন, অনেক জন্ম, শি ইজ অ্যান ওল্ড সোল, তাই জন্য উনি ওনার মোক্ষের কাছাকাছি চলে এসেছেন, তাই জন্য ভক্তি, তাই জন্য ভগবান ওনার সাথে আছেন, গোপালা ওনার কাছে আছেন। আর গোপালের মূর্তি যে এত বড় হয় আমি জানতাম না, মানে ছোট্ট গোপাল দেখেছি না, ওই গোপালই ইয়া বড়, আমার পুরো মাথা ঘুরে গিয়েছে দেখে। মানে ওখানে তুই পা দিলে তুই এইভাবে থাকবে, ওনার ঠাকুর ঘরে যদি তুমি ঢোকো তুমি আর কোনো কথাই বলতে পারবে না, এত কানেকশন যার। কিন্তু উনি কিন্তু কিছু বোঝেন না, উনি আমাকে বলেছেন আমি কোনো ভাইব্রেশন পাই না, কিন্তু উনি যেটা সেটা আবার আমরা ওই লেভেলেরই নই। উনি মন্দিরকে গড়ে দিয়েছিলেন, আমি কিন্তু আবার আসছি,
কারণ ওনার প্রশংসা করতে আমার ভালো লাগছে, কারণ উনি প্রশংসা পাওয়ার যোগ্য উনি। যে আমি জানি না ওনার প্রশংসা কেউ করেছে কিনা এইভাবে, কিন্তু আমি তো কাউকে প্রশংসা করতে পারলে আমি তো ছাড়ি না, মানে আমি যখন বকেও দিই আমি যখন প্রশংসাও করি। আর এটা আমাকে যারা ক্লোজলি চেনে তারা জানে আমি বকেও দিই, একদম সাথে সাথে বকে দেবো আমি, বিকজ আই এম ভেরি ওপেন, আই এম ব্লেটেন্ট। এইবার আমি ওনাকে পিএলআর যখন শোয়াচ্ছি আমি বললাম যে দিদি আপনাকে কিন্তু নিজেতে আমার একটু বেগ পেতে হবে, কারণ আপনি কিন্তু ভীষণ পাওয়ারফুল সোল, ইউ আর আ ভেরি পাওয়ারফুল সোল। আপনি কিন্তু সারেন্ডার্ড হন, গোপালের কাছে সারেন্ডার্ড হন। গোপালকে বলুন কি গোপাল আমাকে তুমি নিয়ে চলো, আমি দেখতে চাই আমি কেন তোমার এত বড় ভক্ত, কেন আমি তোমাকেই নিয়ে ভাবি, কেন আমি পাগল তোমার ব্যাপারে, কি কানেকশন আমাদের মধ্যে। এটা ওনাকে অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি এত বড় ভক্ত কি করে হও, বলো আমি এই কোয়েশ্চেনটা জানতে চাই, তাহলে এটাই গোপালকে বলো যাতে তোমাকে এই আনসারটা দেয়। আচ্ছা, তারপরে উনি শুয়ে পড়েছেন, আমি লাইটটা, যেটা নিয়ম হচ্ছে রুমে ডিম লাইট জ্বালাতে হয়, কোনো আলো যেন না আসে, ডিম লাইট জ্বলবে। আর যদি কারো বাড়িতে অ্যালেক্সা থাকে তো ফাইন, বা মোবাইলে আমরা, কিন্তু সেদিন সেটাও আমি ইউজ করিনি, জাস্ট টু সি হাউ মাচ আই এম কানেক্টেড। নিজের পরীক্ষা তো নিজেই নিই আমি, আগেও বলেছি এটা আমি। তো তারপর ওনাকে বললাম তুমি নর্মদেশ্বর শিবলিঙ্গমটা ওনার হাতে দিলাম, দিয়ে বললাম বাবাকে ধরো, যেটা ওই দিন তোমাদের দেখিয়েছিলাম আমি, হার্টবিট উনি পেয়েছেন। তো আমি বলছি বাবাকে ধরে বলো যে বাবা আমাকে প্লিজ হেল্প করো যাতে আমি যেতে পারি, কারণ তোমাকে নিয়ে যেতে কিন্তু আমার কষ্ট হবে আমি জানি। তো উনিও চেষ্টা করেছেন, নো ডাউট চেষ্টা করেছেন যাতে উনি দেখেন। আমি বলছি মনের এই ইচ্ছেটা জাগাও যে হ্যাঁ আমি দেখতে চাই, হচ্ছে না তোর হলো না এটা আনবে না, চেষ্টা বলতে সারেন্ডার, যে আমাকে গোপালা তুমি পথ দেখাও, গোপালা তুমি আমাকে নিয়ে চলো, বলতে থাকো গোপালা আমাকে নিয়ে চলো, উনি মুখে বলছে বাচ্চার মতন একদম, বাবা আমাকে নিয়ে চলো, গোপাল আমাকে নিয়ে চলো, আমি দেখতে চাই। পুরোটা উনি কিন্তু রেকর্ড করেছেন অডিওতে, আমি কিন্তু ওটা দিয়ে এসছি ওনাকে। উনি বলছেন আমার যখন ইচ্ছা হবে আমি শুনবো। আচ্ছা ঠিক আছে। তো তারপরে না আমি জাস্ট দেখলাম যে আগে উনি স্থির হচ্ছে, আমাদের নিয়ম আছে, কিছু নিয়ম তো আমার কোর্স থেকে দিতেই হবে, যে আগে তুমি ফিল করো যে তোমার পায়ের আঙুলগুলো হালকা হচ্ছে কিনা, ওয়েট দেখবে ধীরে ধীরে কমে যাচ্ছে, পা, ঘুটনা, বডি, পেট, গলা, মুখ সব ধীরে ধীরে দেখো হালকা হয়ে যাচ্ছে। দিস ইজ হাফ হিপনোসিস। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রসিজিয়ার টু গেট কানেক্টেড উইথ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। কারণ এই যে আমাদের বডিতে একটা ওয়েট আছে, এটা আমরা বুঝতে পারছি দিস ইজ কনশিয়াসনেস, দিস ইজ কনশিয়াসনেস। চিমটি কাটলে উফ করে উঠছি, কিন্তু একটা ফুল হিপনোটাইজড একটা পার্সনকে তুমি চিমটি কাটো কিছু বলবে না, বুঝতে পারবে না। ফুল হিপনোটাইজড, হাফ না ফুল। কিন্তু হাফ হিপনোটাইজ যে আমরা করি সেটা এরকম কি তোমার একটা টিং করে কিছু একটা পিন পড়লেও তুমি সাউন্ড পাবে, কারণ সেখানে তোমার শুধু কনশিয়াস মাইন্ডকে কিছুক্ষণের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া হয়, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড তো জেগে আছে, তাকেও তো ঘুম পাড়ায়নি। যখন তাকেও ঘুম পাড়িয়ে দেয় তখন হচ্ছে গিয়ে তোমাকে দিয়ে যা ইচ্ছা করতে পারবে, কিন্তু আমরা সেটা তো করি না। এবার সাবকনশিয়াস মাইন্ডে আনতে আমার একটু দেরি লেগেছে, কিন্তু আমার ছেলে, আমি বাবাকে বলে গিয়েছি বাবা আমি এখানে কাজের জন্য এসেছি, আমাকে সাকসেসফুল তুমি করবে, আমি আমার তরফ থেকে ম্যানিফেস্ট করে যাচ্ছি, কিন্তু যে আমার ম্যানিফেস্টেশন কি করে করবো জানি না, কিন্তু তুমি করাবে, এখন তুমি কি করে করবে করাও, কিন্তু ওনাকে দেখাও। উনি যে বিশ্বাসটা রেখেছেন আমার উপরে, ওই বিশ্বাসটা তোমাকে রাখতে হবে, তাহলে আমার যে সম্মানটা সেটা তোমাকে রাখতে হবে। দেখো আগেকার দিনে গানগুলো হতো না, যে গানগুলো তুমি আমার বিশ্বাসটা রাখো, যেরকম ওগুলো গানে শুনেছি, কিন্তু এটা যে রিয়েল লাইফে আমি বলবো কখনো এটা কোনোদিন ভাবিনি। কিন্তু হ্যাঁ এই কথা আসে যে বাবা এই মানুষটা আমাকে বিশ্বাস করেছে, ওনার যে বিশ্বাসটা আমার প্রতি সেটা তুমি সম্মানটা রাখবে আমার, এইভাবে বলে দিই। আর বাবা রাখেও, অদ্ভুতভাবে রাখেন। তারপরে আমি যখন বললাম তোমার বডিটা দেখো ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, তুমি আমাকে হ্যাঁ বা নাতে উত্তর দেবে, গলার ভয়েস হালকা হয়ে যায়, কিন্তু তখন যখন তুমি ট্রান্সে চলে যাবে তোমার গলা ভয়েস এরকম থাকবে না। তোমার ধরো আমি এভাবে কথা বলছি, আমার কিন্তু গলা ভেঙে গিয়েছে, হ্যাঁ এটা আপনাদের সবার জন্য বলছি, এত কথা বলতে হয়েছে আমাকে ফর কেকে পডকাস্ট, আই এম সো থ্যাঙ্কফুল, এই জন্য বলছি আমার গলায় ভেঙে গিয়েছে কথা বলতে। ধরো আমি এভাবে কথা বলছি তোমার সাথে, কিন্তু যখন আমি ট্রান্সে থাকবো আর আমাকে যদি কেউ বলে যে সে আর ইউ এবল টু সি দিস, তখন সে বলবে, আমি বলবো আমার গলা ভয়েস দেখেছো চেঞ্জ, একদম এভাবে কথা বলা হয়, কারণ তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমাকে দেখাচ্ছে। কনশিয়াস মাইন্ড আমরা জোরে কথা বলি, সাবকনশিয়াস মাইন্ড আমরা আস্তে কথা বলি, একদম আস্তে কথা বলি, ঠিক আছে।
তুমি রাজ পিছলে জনম কা এপিসোড একটা হলেও দেখবে যেটাতে ডক্টর তৃপ্তি জৈন করাতেন, তাহলে তুমি বুঝে যাবে আমি কি মিন করছি। যখন ট্রান্সে চলে যায় না, একদম বডি ল্যাঙ্গুয়েজ একদম স্থির হয়ে যায়, গলাটা একদম ধিমে হয়ে যায়, তখন সে দেখছে, তখন সে ডিভাইনের সাথে কানেক্টেড। আর ডিভাইনের সামনে এসে আমরা চেঁচাই না, বুঝে না। এবার তুমি দেখতে পাচ্ছ মন্দিরে গিয়ে আমরা চুপচাপ কেন বলতে, এই আওয়াজ করো না, চুপচাপ থাকো, কেন? সাবকনশিয়াস মাইন্ড জেগে গিয়েছে। বাবার সাথে বা যার সামনে দাঁড়িয়ে আছি আমরা, ডেটির সামনে, তার সাথে তো কথা বলছি। তো আমি যদি কনশিয়াস মাইন্ডে চাচাচ্ছি মোবাইল এসছে, ফোন কেন তুলতে মানা করে? কেন বলে সব কিছু ছেড়ে তারপরে মন্দিরে এসো, জুতো ছেড়ে দাও, এই ছেড়ে দাও, সব কিছু। আবার এমনও বলে যে খাওয়া যদি দাঁতের মধ্যে লেগে থাকে, সেটা আমরা কি করি? আমরা জিভ দিয়ে টেনে পয়সা করি না। না খেয়েও তুমি মন্দিরে যাও না, তুমি ভালো করে কথা বলতে পারবে, তোমার মনে থাকবে না যে দাঁতের মধ্যে খাওয়া আটকে আছে। ওটাও কিন্তু ডিস্ট্রাকশন, বুঝতে পারছো? মেডিটেশনে যখন বসি, খালি পেটে বসি, শুধু একটু গ্রিন টি খেয়ে নিই, খালি পেটে বসি, কারণ খিদেটা থাকতে হবে, তো তবে গিয়ে তো আমি ইন্টারাক্ট করতে পারবো। আমি পেট ভরে ঢেকুর তুলছি, আমি কি ইন্টারাক্ট করবো? বলবো বাবা দাঁড়াও আমি একটু ঘুমিয়ে আসি, এটাই তো বলবো। তোমার কিন্তু আবার হাই উঠছে, একটু একটু দাঁড়াও, এবার আমি টপিকে আসছি, তোমার হাই আমি বের করছি, দাঁড়াও। এরপরে বলছি, এবার মেনে ঢুকছি। এরপরে আমি ওনাকে বললাম, কারণ আমি দেখলাম ওনার, শোনো, পিঙ্ক অ্যান্ড ভায়োলেট রেজ সিগনিফাইজ লাভ ফ্রম দ্য ডিভাইন ওয়ার্ল্ড। ভায়োলেট রে হচ্ছে গিয়ে তোমার আমাদের আজ্ঞা চক্র আর সহস্রার চক্রের মধ্যে ভায়োলেট রেজের অনেক কিছু ভাগ থাকে, উইচ ইজ লাইক ডিভাইন ব্লেসিংস, অ্যান্ড ইট অ্যাকচুয়ালি হিলস ইয়োর বডি। তো আমি বললাম দেখো তোমার নাভি চক্র দিয়ে, আমার কেন জানি না মনে হলো নাভি চক্র দিয়ে আমাকে রেটা ঢোকাতে হবে, অনেক সময় ব্রহ্মতালু দিয়ে ঢোকাই। আমি মনে হলো ফার্স্টে ওনাকে ডিরেক্ট বললাম কি দেখো তোমার নাভি দিয়ে, নাভির মধ্যে ব্রহ্মাণ্ড থেকে পিঙ্ক অ্যান্ড ভায়োলেট রেজ ঢুকছে এবং তোমার পুরো শরীরে রেজটা ছড়িয়ে যাচ্ছে, দেখো তুমি। বললাম আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি গোপালের কাছে সারেন্ডার হও, তোমাকে কোয়েশ্চেনের আনসার পেতে হবে। বুঝতে পারছো কত চ্যালেঞ্জিং অ্যান্ড রিস্কি, সেই জন্য এটার দামটা বেশি। সেই জন্য আমরা বলেছি না যে এটার দামটা কিন্তু এই জন্য বেশি নিই আমরা, ভীষণ রিস্কি, ভীষণ। কারণ তোমার আত্মার দায়িত্ব আমার কিছুক্ষণের জন্য, ভগবান তো আছেই, কিন্তু আমিও আছি ওখানে, যে আমার দায়িত্বে নিয়ে যেতে হবে। আবার আমার দায়িত্বে মেসেঞ্জার না, পিয়ন, তো ফেরত তো আমাকেই আনতে হবে রাস্তা দেখিয়ে। ভগবানের রিলম থেকে নামাবো যে, সেটা তো আমাকে ভগবান বলেছে তুই না কাজটা তোকে দিয়েছি, স্যালারি দিই না তোকে, ব্লেসিংস তুই কর, তো আমাকে তো করতে হবে। বুঝতে পেরেছি আমাদের স্যালারি কি? আমাদের স্যালারি হচ্ছে বাবার কাছ থেকে ব্লেসিংস, তো ব্লেসিংসটা ভরপুর পেতে হলে কাজ তো করতে হবে, বুঝেছো? আমাকে এইভাবেই কথা বলে, কিন্তু তুমি হাসছো, এইভাবেই কথা বলে, তোকে না বলেছি তুই কর, দেখি পারিস কিনা। এইভাবে তুমি যেভাবে কথা বলো তারা সেভাবে তোমার সাথে কথা বলবে, বুঝতে পেরেছো? ডিভাইন উইল ইন্টারাক্ট উইথ ইউ দ্য ওয়ে ইউ টক। আমি মাঝে মধ্যে সালা ইউজ করি, কিন্তু দুঃশালা, আমাকে বলে দুঃশালা আমার এই কাজটা করলি না তুই। আমি না ভুলে গেছিলাম, দাঁড়া দাঁড়া করে দিচ্ছি, দাঁড়া দাঁড়া দেখ তো ঠিক করে করছি কিনা, হ্যাঁ শালা হয়নি। দে ইন্টারাক্ট লাইক দিস। আর এটা আমি কবে জানতে পেরেছিলাম? একজন সহযোগের থেকে জানতে পেরেছিলাম, যে মাতাজির কাছে ইয়ে করতেন, উনি তখনই মায়ের সাথে কথা বলতে পারতেন, যেটা তখন অতটা ভালোভাবে কথা বলতে পারিনি। তো উনি বলেছিলেন যে রনিতা দেখবে মায়ের সাথে যখন কথা বলে, মা না তোমার ল্যাঙ্গুয়েজে কথা বলবে। আমি শালা শালা করি, তখন উনি বলেছিলেন আমাকে, তো মা আমাকে দুঃশালা দুঃশালা করে আমাকে আনসার দেয়। আমি ভাবছি মাতাজি দুঃশালা দুঃশালা বলে, কিন্তু যখন আমি এসছি বুঝে, তখন হ্যাঁ আমার ল্যাঙ্গুয়েজে কথা বলছে একদম। আমি যেরকম হিন্দি মিক্সড বাংলা বলি, দেখবে আমি চেষ্টা করি এখানে একদম ঠিকঠাক বলতে, কিন্তু আমার বেসিক্যালি হিন্দি মিক্সড বাংলা হয়, কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ের স্টুডেন্ট, আমাদের বাংলা সাবজেক্ট ছিলই না, যা শেখা বাড়ি থেকে শেখা। তো ওনারাও কিন্তু আমার সাথে আমার ভাষায় কথা বলে, এইভাবেই বলে, অদ্ভুত। তো যাই হোক, আবার আসছে পিএলআরে, তখন উনি বললেন, আমি বললাম গোপালের কাছে সারেন্ডার হও, গোপালে তোমাকে নিয়ে যেতে পারবে, আর আমি আমার কাজটা করছি, আমার সাথে তুমি, তাহলে আমি যে ইনস্ট্রাকশন দেবো তুমি ওই ইনস্ট্রাকশনটা শুধু ফলো করতে থাকো। শোনো আমি কি বলছি, জাস্ট লিসেন টু হোয়াট আই এম সেইং, ফলো ইট। আর ভগবানের কাছে সারেন্ডার হও, কি তোমাকে আনসার নিয়ে বেরোতে হবে, তুমি খালি হাতে ফেরত আসবে না, তোমাকে আনসার নিয়ে ফিরতে হবে। আর আমার চেষ্টা থাকবে তুমি খালি হাতে যাতে না ফেরো, এটাই আমার চেষ্টা। তখন আর মাথায় কিচ্ছু আসে না, তখন এটা করতেই হবে, মানে পিঠ থেকে গিয়েছে আমার করতে হবে, আমি এইভাবে কাজ করি। তো তারপরে আমি বললাম তুমি দেখতে পাচ্ছ যে ব্রাইট লাইটটা তোমার নাভি চক্রা দিয়ে ঢুকে গিয়েছে বলে, আমি হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ফিল করছি। যেই বলেছে আমি বুঝে গেছি যে কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এইবার হচ্ছে গিয়ে খেলা, বাবার খেলা শুরু। তো আমি বলেছি এইবার দেখো তো ব্রহ্মতালু দিয়ে ডিভাইন গোল্ডেন ব্রাইট লাইট আসছে।
দেখো কিভাবে ঢুকছে, তোমার শরীরে কীভাবে চলবে, বলে আমি ঠান্ডা, আমি আস্তে আস্তে বলছি আমি ঠান্ডা ফিল করছি, ঠান্ডা ফিল করছি। ব্যাস আমি বাবাকে বলে মনে মনে বলছি, বাবা থ্যাংক ইউ সো মাচ, তুমি এবার বাকিটা তুমি করো। তো শুধু আমি ইনস্ট্রাকশনস যা তুমি বলো আমি বলে যাবো, বাট বাবা যে শুরু করে দিয়েছে সেটা আমি বুঝে গিয়েছি। তারপরে বললাম দেখো তুমি কোনো তোমার পাটা কিসের, তুমি দেখো তো তোমার পাটা দেখতে পাচ্ছ। বললো যে উনি ডিরেক্ট গর্ভগৃহে ঢুকে গিয়েছেন সোমনাথ মন্দিরে, কারণ কাউন্সিলিংয়ের সময় ওনার সোমনাথ মন্দিরটা আমি বলেছি। বলে আমি শিবলিঙ্গমকে দেখছি, শিবলিঙ্গকে দেখতে পাচ্ছি নিজের চোখের সামনে। তো আমি না কিছু প্রসিজিওর হয় যে আগে পাটা দেখো, তারপরে হাতটা দেখো, ছেলে না মেয়ের, এগুলো আমরা কোর্সে শিখেছি। বললাম না কোর্স আসেই না এখানে, এখানে যা করাবে সেটা আসে। উনি এগুলো কিছুই বলছেন, উনি বলছেন আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধু শিবলিঙ্গমটা দেখতে পাচ্ছি একদম গ্রে কালারের প্রথম, তারপরে ঠিকরে বেরোচ্ছে, এই ঠিকরে বেরোচ্ছে লাইটটা অনেক পরে বলেছেন। উনি শুধু বলেছেন যে আমি গ্রে কালারের শিবলিঙ্গমকে দেখছি এবং আমি ওখানেই দাঁড়িয়ে আছি, আমি বাবাকে দেখতে পাচ্ছি। আমি বললাম বাবাকে দেখতে পাচ্ছি, বাবাকে কি ফুল ফর্মে দেখতে পাচ্ছ না শিবলিঙ্গম? বললাম আমি শিবলিঙ্গম দেখতে পাচ্ছি। আমি আচ্ছা দেখো তো শিবলিঙ্গমটা কোন কালারের? বললো গ্রে কালারের। কিন্তু আমরা জানি যে এখানে একটা ইনফরমেশন দেওয়ার আছে, তুমি এটা ব্রাউজ করে দেখবে পাবে। একটা পডকাস্টে আর্ট অফ লিভিং এ যিনি ভদ্রলোক না, যে স্পিরিচুয়াল গুরু, আর্ট অফ লিভিং নামটা বলে গিয়েছি আমি, সো সরি, কিন্তু আর্ট অফ লিভিং এর যে মেইন যে হেড গুরু, তিনি বলেছেন যে তার কাছে সোমনাথ মন্দিরে যখন শিবলিঙ্গমটা ভেঙে দেওয়া হয় সেটা পার্টস কয়েকটা সেই তখনকার পুরোহিতরা কুড়িয়ে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল। এবার ওনার কাছে তাদের বংশধরেরা এসে দিয়ে গিয়েছে, সেই শিবলিঙ্গমটা দেখালেন। ওরে বাপরে, আমরা বসে আছি পডকাস্ট দেখছি, ওটা ভাইব্রেশন কি গোল্ডেন শিবলিঙ্গম, গোল্ডেন কালার শিবলিঙ্গম, কোনোদিন গোল্ডেন আমি দেখিনি। আমি ফার্স্ট ওই আর্ট অফ লিভিং এর ওনার ভদ্রলোকের নামটা কি আমার মনে পড়ছে না একদম, আই এম সো সরি ফর দ্যাট, কিন্তু উনি ওনার পডকাস্ট গত 2 মাস আগে আমি দেখেছি, ওখানে একজনকে বলেছে, ও দেখিয়েছেন শিবলিঙ্গম টুকরো টুকরো, বললো এটা আমাকে দিয়ে গিয়েছে, এবং বলেও ছিল যে আমরা আমাদের পূর্বজের কাছে ইনস্ট্রাকশন পেয়েছিলাম যে এত বছর পরে এটা দিয়ে আসতে, কিন্তু কোথায় দিয়ে আসতে কিভাবে দিয়ে আসতে এটা আর বলেনি পডকাস্টে, শুধু বলেছিল দিয়ে আসতে। আমরা এসেছি, আমরা বুঝলাম যে ইউ আর দ্য পার্সন, আপনার কাছে দিয়ে গেলাম। ওরা বংশানুক্রমে রেখে দিয়েছিল নিজেদের কাছে ওই শিবলিঙ্গম, এক একজন এক একটা পার্টে, কিন্তু পৃথিবীর কত পার্টে কতজন ছিল সবাই এসে দিয়ে গেছে, এবং সবার অ্যানসেস্টার্সরা তার মানে ওদের বলে দিয়েছে যে নাও ইট ইজ দ্য টাইম টু গিভ ইট টু হিম, তাই জন্য তারা সবাই ওনাকে দিয়ে গিয়েছে। ঠিক আছে, এটা উনি পডকাস্টে দেখিয়েছেন শিবলিঙ্গমটা। এইবার এই গ্রে শিবলিঙ্গম যেটা উনি দেখতে পাচ্ছেন, ইট স্টার্টেড টার্নিং টু গোল্ডেন, বিকজ আমি তো দেখেছি ওটা গোল্ডেন কালারের, সোমনাথ মন্দিরের যে ভাঙা শিবলিঙ্গের টুকরো ওটা তো গোল্ডেন কালারের আমি দেখেছি পডকাস্টে, তাই জন্য তো আমি ভাবছি গ্রে কালারের তো শিবলিঙ্গম দেখায়নি, ওটা দেখেছি গোল্ডেন কালারের। তারপর উনি ধরো 10-15 মিনিট পর বলা শুরু করেছে, আমি দেখতে পাচ্ছি ওটা প্রচন্ড আলোয় মানে পিছন থেকে একদম গোল্ডেন আলো ছড়াচ্ছে, আর ওনার চোখ একদম বাবা করে কান্না শুরু। সে কান্না কিরকম কান্না, তোমার চোখ দিয়ে জল থামবে না এরকম কান্না। আমি বলছি বাবা কি তোমাকে আর কিছু বলছে না, তুমি আর কি দেখছো? বলে বাবাকে দেখতে পাচ্ছি, আমি শিবলিঙ্গম দেখছি আর প্রচন্ড আলোয় আলোকিত, আমি কাউকে আর দেখতে পাচ্ছি না, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম যে রাজার বেশে উনি আরতির থালা নিয়ে দাঁড়িয়ে আছেন। এটা আবার আমি দেখতে পাচ্ছি, এক একজন এক একটা দেখতে পায়, কিন্তু সেম জায়গায় তোমাকে যেটা দেখাবে তুমি দেখলে, ওনাকে যেটা দেখাবে উনি দেখলেন, এটা কিন্তু ডিভাইন করে যাচ্ছে, এটা আমাদের হাতে কিছু নেই। আমি দেখতে পাচ্ছি উনি পুরো রাজবেশে দাঁড়িয়ে আছেন আরতির থালা নিয়ে, বাবার সামনে আরতি হবে, এবং প্রচুর লোক ওনাকে ঘিরে আছে, ওনার প্রজারা ওনাকে ঘিরে আছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু উনি শুধু গর্ভগৃহ, আমরা কিন্তু সোমনাথ মন্দিরের মধ্যে ঢুকছি দেখিনি, ডিরেক্ট গর্ভগৃহ দেখেছি, মানে চোখ খুললেই মানে গর্ভগৃহের সামনে দাঁড়িয়ে আছেন উনি। আর ওনার, আমি বলবো তো ওনার কৃপায় আমার বাবার দর্শন হয়ে গিয়েছে এইভাবে, এটা দিদির কৃপায় আমার বাবার দর্শন, এই দর্শন আমার বাবার দিদির জন্য হয়েছে, নিজে আমি কখনো মাথা দিয়ে আসিনি। আমার যে শিবলিঙ্গম নেই, সেই যে হ্যাঙ্গিং শিবলিঙ্গম ওইটা দেখতে পেয়েছি, এবং বারবার বলছে বেদিটা পুরো সোনার, বেদিটা পুরো সোনার, ওটাই তো দেখা যাবে না যেটা অ্যাকচুয়ালি ছিল, কিন্তু ওটার নামও নিশান নেই, কিন্তু হয়তো বা আর্টিফিশিয়াল ওয়েতে এখন বোধহয় করা হয়েছে, কিন্তু আমি বলতে আর্টিফিশিয়াল মানে পরে আবার বানানো হয়েছে, কিন্তু যেটা মেইন ছিল সেটা উনি দেখতে পেয়েছেন। এবং তারপরে আমি বললাম যে তোমাকে এখান থেকে একটু বেরোতে হবে, কারণ তোমাকে অন্য সিনগুলো দেখতে হবে, কারণ আমার মাথায় আছে, আমাকে বলেছি উনি তো রাজা, তো ওনাকে ওই প্রুফটা তো দিতে হবে যে আমি যেটা দেখতে পেয়েছি কাউন্সিলিং এর সময় ওটা ট্রু। তখন আবার আমি বাবা বললাম, বাবা প্লিজ আমাকে মিথ্যক বানিও না প্লিজ, আমি যা ভিশন তুমি দিয়েছো, আমি তো আমার মতো বলে যাচ্ছি বাবাকে, আমাকে মিথ্যক বানিও না প্লিজ প্লিজ প্লিজ, তুমি ওকে দেখিয়ে দাও।
যেটা আমি দেখেছি ইট ইজ ট্রু। তো কিছুতেই বাবা ওকে গর্ভগৃহ থেকে ছাড়ছে না। কতটা কানেক্টেড বাবার সাথে, ওর তো ডিভাইন সোল। কারণ বাবা ওকে ভালোবাসে কেন এত ওনাকে? শি ওয়াজ আ কিং। ও মন্দির ভেঙে দিয়েছে, সে মন্দির গড়ে দিয়েছেন উনি, সোমনাথ মন্দির। তো বাবা ওনাকে ভালোবাসবে নাকি আমাকে ভালোবাসবে? তো বাবা ওকে জড়িয়ে ধরবে বলেই তো ওখানে দাঁড়িয়ে আছেন, যে আরে এত বছর পর তুই এলি, তোকে তো আমি ছাড়ছি না। বলে বাবা তোকে তো আমি ছাড়ছি না, যেতেই রুম থেকে বেরোতেই দিচ্ছে না, গর্ভগৃহ থেকে বেরোতেই দিচ্ছে না। মানে এনার সোলটাও কতখানি পাওয়ারফুল যে উনি ওখান থেকে বেরোতেই পারছেন না। আর বাবার সামনে তুমি, বাবা না চাইলে তুমি একটা পা এদিক ওদিক রেখে দেখো তো, তুমি ভাইব্রেশন দিতে পারবে না, তার মত ছাড়া তুমি রাখতেই পারবে না। আর আমি বিলিভ করি যে গাছের একটা পাতাও পড়ে না তার পারমিশন ছাড়া, এটা আমি বিলিভ করি এবং অনেক আগে থেকে বিলিভ করি। এবং প্রত্যেকটা গাছ, শুধু গাছের উপমাটা দিচ্ছি, এই যে গাছটা দেখো না, প্রত্যেকটা পাতা কিন্তু ডিফারেন্ট ডিজাইনের, সেম গাছ কিন্তু প্রতিটা পাতার মধ্যে ডিফারেন্ট ডিজাইন আছে। তাহলে ভাবো তার সে কিরকম কারিগর বাবা। দ্যাট ইজ ওয়াই হি ইজ অল ইন অল, ইজ আ মাস্টার। প্রত্যেকটা আমরা ভাবি সেম পাতা, প্রত্যেকটা ডিজাইন হচ্ছে একটা বড়, একটা ছোট, একটা ব্যাকা, একটা তেরচা, একটা স্টেমটা এইভাবে যাচ্ছে, একটা স্টেম ওইভাবে যাচ্ছে, ডিজাইন আলাদা, কিন্তু ওই সেম গাছের পাতা। তাহলে একটা গাছকে উপমা দিচ্ছে এইভাবে, তাহলে আমাদেরকে কিভাবে বাবা ধরে রেখেছে? তাহলে সে কত বড় আর্কিটেকচার, সে কত বড় সায়েন্টিস্ট, সে কত বড় টিচার, সে কত বড় ডক্টর, সে কত বড় সবকিছু। বুঝতে পারছো যে আমরা তার এইটুকু অংশ পাইনি, তাতেই আমরা লাফাই। তুমি জানো আমি কে, তুমি জানো কার সাথে কথা বলছো, আই এম সো অ্যান্ড সো, তুমি জানো আমার বাবা কে? তুই জানিস বাবাটা কে? একবার জানলে আর জীবনেও কথা বলবে না সে, যদি সে একবার জানতে পারে যে বাবাটাকে, আমাদের সবার বাবাটাকে সে যদি কেউ জানতে পারে যে এরকম করেন। আমি কিন্তু কেউ মাথায় নিই আমার যে কাকে বলছি, আমি কিন্তু জানি না, মাস কেলে বলে যাচ্ছি কিন্তু তোমাকে, যারা এরকম করে তারা একবার যদি একটু ভাবে যে আমরা যেটা বলছি, তুই জানিস আমার বাবাকে? না, ও জানে না, আগে তুই জান তোর বাবাকে, তাহলে আর এই কথা বলবি না, মাথাতেই আসবে না। এইবার আবার চলে আসছি, আমি তখন বাবাকে বললাম, বাবা প্লিজ আমাকে মিথ্যুক বানিও না, প্লিজ 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 আমাকে প্রুফ করাও ওনাকে, প্লিজ আমি যা দেখেছি, বিকজ আই ট্রাস্ট ইউ, তুমি আমাকে যা দেখিয়েছো আই ট্রাস্ট এভরিথিং, ওনাকে ওটা দেখাও প্লিজ প্লিজ, একটু হলেও দেখাও। ও মা, অল অফ আ সাডেন শি সেড, আমি যখন বলছি একটু দেখো তো, তুমি বাইরে দেখতে পাচ্ছ তো যুদ্ধ হচ্ছে, এরকম কিছু কি তুমি পাচ্ছ? কারণ তোমাকে তো যুদ্ধ হওয়ার পরে তুমি মন্দিরটা গড়েছিলে। হ্যাঁ, উনি হ্যাঁ, তাহলে তুমি একটু দেখো তো, একটু কষ্ট করো তো, একটু তুমি বাবাকে বলো, বাবা আমাকে একটু দেখাও তো আমি কে ছিলাম। তখন বলছে, আমি নিজেকে দেখতে পাচ্ছি, আমি দেখছি আমি ঘোড়ার উপরে বসে আছি, আমার মাথার উপরে মুকুট এবং সেই ওই যে পাঙ্খ দেওয়া ফেদার। এবং আমি বললাম তুমি নিজেকে ডিসক্রাইব করো তো, কারণ আমি বলিনি আমি কি দেখেছি, কারণ আমি মেলাবো তো যেটা আমি দেখতে পাচ্ছি সেটা মিলছে কিনা। একদম সেম হু হু বলে দিয়েছে যেটা আমি দেখতে পেয়েছি। বলে আমার গোপ আছে, আমার ওয়েল বিল্ড বডি, মানে যেরকম জিমে গিয়ে আগেকার মানে ভাবো না, তাদের বল্লমগুলোই বড় বড় হতো, তাদের হাইট কি হতো সেটা তারা তুলে চলছে, তারা কিরকম শক্তিমান ছিল। তো ওরকম বডি বলছে নিজে, এবং বলছে ঘোড়ার মধ্যে ইজিলি বসে আছি এবং আমি দেখতে পাচ্ছি যুদ্ধ হচ্ছে। তুমি দেখো তো কাউকে দেখতে পাচ্ছ যার চোখের দিকে তাকিয়ে তুমি তাকে চিনতে পারছো? এটা বলতে হয়। বলে আমি কাউকে দেখতে পাচ্ছি, মানে আমি দেখছি যুদ্ধ হচ্ছে এবং খুব ধুলো উঠছে, এটা দেখতে পাচ্ছি। আমার হাতে তলোয়ার, এইভাবে বলছে, আমার হাতে তলোয়ার। ওরে বাবা, ফুল জোশে এসে গেছে। তো বললাম হ্যাঁ, আমি দেখলাম থ্যাংক গড, আর বাবাকে থ্যাংকস জানালাম যে বাবা থ্যাংক ইউ সো মাচ, ওনাকে অ্যাটলিস্ট তুমি দেখালে যে হ্যাঁ যেটা আমি তাকে কাউন্সিলিং এর সময় বলেছিলাম মিলছে। আমি তো বেঁচে গেছি, বলে না যে বাবা বাঙাল ভাষায় বলে বাচ্চা গেলাম, আমার ওই অবস্থা হয়েছিল তখন। এরপরে মানে কি চলতে থাকে, অবস্থা হতে থাকে, বাবা প্লিজ আমার অবস্থা, প্লিজ 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 বলে দাও, করে দাও করে দাও প্লিজ, এরকম। হ্যাঁ, বাট দেন হতে থাকছে, কিন্তু আমি কিন্তু আর দেখছি না তার রিয়াকশন কি, বাবা কি হাসছে না কি করছে আমি দেখছি না, আমি আমার মতন বলে যাচ্ছি করে দাও করে দাও করে দাও প্লিজ। তাহলে তো আবার তো যখন দেখিয়ে দিলাম বাচ্চা গেলাম, দেখে নিয়েছে, ঠিক আছে, কারণ 17 বছর বাঙালিদের সাথে ছিলাম তো, ওদের এই ভাষাটা আমার বেশ মজা লাগে, বাচ্চা গেছি এরকম। আর কিছু বলতে পারি না পারি, বাট এটা বলতে পারি। তারপরে আমি বলছি আর কি দেখতে পাচ্ছ, বলে আবার আমি গর্ভগৃহে নিজেকে দেখছি। ভাবো বাবা তাকে বারবার টেনে আনছে যে তুই আমার কাছে থাক, তোর আর কিছু দেখার দরকার নেই। মানে আমি বলেছি তো যে ওনাকে দেখাও, কারণ প্রুফ দাও, নাহলে তো উনি ভাববেন কি বলছে। বাবা ওই একটা ছোট্ট বলে না ভিক্ষার একটা ছিটকে দিয়েছে, ওই ভিক্ষার একটা ছিটকে দিয়ে দিয়েছে, ওটা তো উনি ওটা দেখতে পেয়েছেন।
তারপরে আবার টেনে নিয়েছে, তুই আমার সাথে থাক, তুই এখান থেকে যাবি না। আবার বলছে আমি নিজেকে দেখতে পাচ্ছি বাবার সামনে, আর ঠিকরে বেরোচ্ছে আলো, আর ওনার কান্না তখন শুরু, বাবা বাবা করে কাঁদছে, বাবা, আর কিচ্ছু বলছে না, বাবা বাবা বাবা। আমি তখন কি করি, যখন এরকম হয় না, আমাদেরকে বলা হয় থার্ড আইতে এইভাবে হাতটা রাখতে, ঠিক আছে? তো আমি থার্ড আইতে, কারণ অনেক সময় পাগল হয়ে যেতে পারেন। হ্যাঁ, এটা আমাদের থার্ড আই মানে কি বুঝতে পারছো? টাকাটা কেন নেওয়া হয়? তুমি দেখবে কেউ 12,000 চার্জ করছে বা কেউ 20,000 অ্যাকর্ডিং টু দেয়ার লিমিট। Experience. কেন? পুরো কন্ট্রোলটা হাতে রাখতে হয়। আর এটা তো ডিভাইন করাচ্ছি, কিন্তু আমার বডিও তো কানেক্টেড এখানে। তা আমি যাতে উনি পাগল না হয়ে যান সেটাও তো আমাকে দেখতে হবে। এখানে হাত রাখতে হবে আমাদের। কেউ যদি ঘুমিয়েও পড়ে তখন এখানে হাত রেখে তাকে আবার জাগিয়ে দেওয়া হয় থার্ড আইতে। এইভাবে হাতটা রেখে আমি বললাম যে কাম ডাউন, ঠান্ডা হও, ঠান্ডা হও। দেখো বাবা এসেছে, তুমি বাবাকে জড়িয়ে ধরো। আমি যখন দেখছি ওনাকে বাবা কোথাও যেতে দিচ্ছে, আমি বললাম শিবলিঙ্গকে জড়িয়ে ধরো, আর কিচ্ছু করার নেই, তুমি জড়িয়ে ধরো, কাঁদো, আর মনের ইচ্ছেটা বলো যে তুমি কি চাও, তুমি কি চাও সেটা বলো, আর বলো যে বাবা আমার পারপাস অফ লাইফটা কি, আমি কি করব। উনি কিচ্ছু বলছেন না, উনি শুধু বাবা বাবা করে কাঁদছেন। আমি বললাম বাবাকে জড়িয়ে ধরেছে, বলে হ্যাঁ জড়িয়ে ধরেছি। আমি ব্যাস এটাই অনেক। তুমি দেখো ভাইব্রেশনটা না, বাবার যে শরীরের যে ভাইব্রেশন, তুমি যে কত লাকি, আর তুমি ভাবো তার সোলটা কতখানি হাই যে বাবাকে জড়িয়ে ধরছে। তো মানে এটা ভাবা যায় না, মানে আমাদের মধ্যেই কারা ছড়িয়ে আছে বুঝতে পারছো? আমাদের মধ্যেই কারা কারা আছেন যারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স, তারা আবার জন্মেছে এত পাওয়ারফুল যে বাবাকে জড়িয়ে ধরছেন। এবং কোথায়? নর্মাল শিবলিঙ্গম না, ওই শিবলিঙ্গম যেটা ভেঙে গেছে, যেটা হ্যাঙ্গিং শিবলিঙ্গম বলা হতো যেটাকে। তারপরে উনি জড়িয়ে অনেক কেঁদেছেন। তারপরে আমি দেখলাম না, এখন তো ওনাকে ফেরত নেওয়ার সময় হচ্ছে, কারণ আমি ইনটিউশন পাচ্ছি ওকে নিয়ে যাও এবার। কারণ বেশিক্ষণ তো তোমার আত্মাকে আমি সরিয়ে বাইরে, আত্মা মানে কি, আত্মার একটা স্তরকে বের করা হয়। তো তুমি তো এমন না যে চর্চার মধ্যে আছো ফার্স্ট টাইম, তো তোমার শরীরে ক্ষতি হয়ে যেতে পারে। বুঝতে পারছো যে এবার পিএলআর মানুষ বুঝবে যে কতটা রিস্কি, যে ইচ্ছা করলাম, ইচ্ছা হলো, হ্যাঁ ফর টাইম পাস আসলাম না। আর আমার কাছে আমি এতজনের পিএলআর এর কলস পেয়েছি, হার্ডলি 3 জনের করেছি। কারণ আমাকে বুঝতে হয় বাবার কৃপায় যে অ্যাকচুয়ালি ওর লাগবে কিনা। আমি ট্যারোর দিকে ঘুরিয়ে দিই, যেটা মাচ কম প্রাইস, লেস এক্সপেন্সিভ। ট্যারো, ডিভাইন মেডিটেশন, রেইকি, এইভাবে আমি ঘুরিয়ে দিই যে তুমি পেয়ে যাবে তোমার আনসার। আকাশের রেকর্ড এখন এসেছে, কিন্তু এখন আমি করিনি। বাদ বাকি পিএলআর মাত্র 3টে হয়েছে বা 2টো হয়েছে, ঠিক আছে? তাহলে ভাবো কতগুলো কলস পেয়েছে, তার মধ্যে 2-3টে পিএলআর করছে। তার মানে বুঝে যেচে, মানে ফিল্টার করে তুলতে হয় আমাদের। এইভাবে কেসগুলোকে নিয়ে এইবার যেটা আসলে সেখান থেকে নাড়িয়ে এইবার বাবা এখান থেকে তুললো, সেটা আমাদের দিল। এইভাবে আমাদের ছেঁকে নিতে হয়। মানে যে বলে আইরে তার সাথেই আমরা করি পিএলআর, না। তুমি আসলে পিএলআর এর জন্য তোমার আকাশের রেকর্ড দিয়ে আমি তোমাকে আনসার পাইয়ে দেবো। তুমি আসলে পিএলআর এর জন্য আমি রেখে দিয়ে আনসার দিয়ে দেবো, ট্যারো দিয়ে, সব থেকে ইজি ট্যারো। কিন্তু এই কেসটা তুমি করতে পারতাম না, আমি বুঝে গেছিলাম, ওই জন্য আমাকে যেতে হয়েছে। এবং বুঝতে পারছো কেসগুলো কিরকম সাংঘাতিক, তার জন্য সে বাবাকে জড়িয়ে ধরতে পারছে। এরপর আমি বললাম যে দিদি এবার আমি তোমাকে নিয়ে ফিরবো, তুমি বাবার সাথে যদি কিছু বলার থাকে তুমি বাবাকে বলে দিতে পারো, কারণ আর কিন্তু আমি তোমাকে এখানে রাখবো না, তোমার সময় হয়ে গেছে ফিরে আসার নিজের শরীরে। তো দিদি, আমি বুঝতে পেরেছিলাম কষ্ট হচ্ছিল তার আসতে, কেউই আসতে চায় না, বাবাকে যে জড়িয়ে ধরেছে সে থোড়াই এই ওয়ার্ল্ডে ঢুকতে চাইবে। তো তারপরে দিদি দেখলাম যে নিজেকে ঠান্ডা করলেন, কারণ উনি কিন্তু মারাত্মক পাওয়ারফুল সোল। তো উনি পারেন নিজেই কন্ট্রোল করতে। করে আমাদের হয় কি, আমরা বলি এবার তুমি দেখো ফিরে এসছো তুমি, আমরা অন্যদের কি বলি যে তুমি দেখো আর্থ দেখতে পাবে, আর্থের পরে তুমি নিজের সিটিটাকে, কান্ট্রিকে দেখতে পাবে, কান্ট্রির পরে তুমি সিটিটাকে দেখতে পাবে, সিটির পরে তুমি নিজের এরিয়া লোক্যালিটি দেখতে পাবে, মানে যেখানে থাকো পাড়া, ও পাড়ার থেকে তুমি তোমার বাড়ি দেখতে পাচ্ছ। এইভাবে ধীরে ধীরে নামাই তাকে, নিয়েও যখন যাই এইভাবে নিয়ে যাই, আবার আবার অনেক সময় ডিরেক্ট মায়ের বুম্বে নিয়ে যাই, কিন্তু এনারটা এইভাবে করতে হয়েছিল। তারপরে মানে আমরা করি অনেক সময়। তারপরে দেখো তুমি সিলিং এ নিজেকে দেখতে পাচ্ছ, নিজের বডিকে দেখতে পাচ্ছ, তখন ওরা আমাদের ক্লায়েন্টস বলে হ্যাঁ। আমি এবার আস্তে আস্তে নিয়ে শরীরে ঢোকান, আমরা দেখতে পাই উনি ঢুকছেন। যখন দেখতে পাই পুরো ঢুকে গিয়েছেন, তখন বলি এবার তুমি তাকাবে না, বাঁ দিক হয়ে শুয়ে থাকো। কেন এটা বাঁ দিক হয়ে শুয়ে থাকতে কেন বলে, এটা না আমাকে এখনো বের করতে হবে। এটা সাইন্টিফিক কোনো কারণ আছে। কারণ মায়েরা যখন বাচ্চা পেটে থাকে তখনও যদি বাচ্চা না নড়ে, তখন বলেও কিন্তু ডক্টরসরা বাঁ দিক হয়ে শোবেন আপনারা, তাহলে বুঝতে পারেন বাচ্চা নড়ছে কিনা, এটা বলে। তো কেন বাঁ দিক, এটা কোনো ডক্টরই বলতে পারবে, বা সেরকম স্পিরিচুয়াল লিডার যে সে বলতে পারবে, আমি এটার আনসার জানি না। তো আমি দেখলাম উনি ওই গর্ভগৃহ থেকে পাট করে সিলিং অব্দি চলে এসেছেন। শি ইজ হ্যাভিং দ্যাট পাওয়ার।
তাহলে কি ধরনের ডিভাইন সোল উনি, আমি এটাই বলবো, শি ইজ আ ডিভাইন, শি ইজ আ লিভিং ডিভাইন, শি ইজ আ লিভিং দেবী আমি বলবো, ঠিক আছে, ইন মনুষ্য রূপা, আর কিচ্ছু না, ওটা এটাই হচ্ছে ওনার ডেফিনেশন, ওনার নাম আমি এটাই দেবো, শি ইজ লিভিং ডিভাইন। আমি বললাম তুমি সিলিংয়ে নিজেকে দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। আমি বললাম এবার আস্তে আস্তে তুমি নিজের শরীরে প্রবেশ করো, দেখো তোমার শরীরটা এখন ধীরে 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 আবার একটু ভারী ভারী লাগবে, হাতটা এরকম আঙুলটা আস্তে আস্তে নাড়াবে। তার আগে উনি চোখ খুলে দিয়েছেন, আমি চোখ খুলবে না, চোখ বন্ধ করো বন্ধ করো, মানে অ্যাক্টিভ মানুষ এত স্পিডে অ্যাক্টিভ হতে পারে না, উনি ফুললি অ্যাক্টিভ, উনি উঠে এখন বোধহয় চা বানাতে যাবেন এরকম মনে হচ্ছে। আমি শুয়ে রেখেছি, ওই বাঁ পাশ ফেটে শুয়ে থাকো, কতক্ষণ শোবানো, শুয়ে থাকো, শুয়ে থাকো তুমি, আমি একটু জানা দরজাগুলো খুলি আগে, একটু সময়, একটু হাওয়াটা আসুক ভিতরে, কারণ অনেক অন্য জায়গায় তুমি চলে গিয়েছিলে, সেখান থেকে ফিরেছো, একটু রেস্ট দাও নিজেকে। বুঝতে পারছো তার সোল কিরকম পাওয়ারফুল অ্যান্ড হাউ মাচ অ্যাক্টিভ শি ইজ, রাজার প্রতাপী সোল ওনার মধ্যে, যে এটা বুঝতে পারছো, এক্সাম্পলস গুলো যেগুলো দিচ্ছি মিলবেই না আমাদের সাথে, মিলবেই না, কমপ্লিটলি ডিফারেন্ট। তিনি স্যাটিসফাইড, ভেরি স্যাটিসফাইড। আমি তার নাম্বার তোমাকে দিয়ে দেবো, তাকে তুমি জাস্ট কথা বলে, তুমি দেখবে কি করে কথা বলছে। তারপরে তার ছেলে, আমি তার ছেলে যখন ঢুকলো আমার সাথে কথা বলতে, আমি পরিষ্কার দেখতে পেলাম ওনার ছেলের আত্মাটা হচ্ছে, এনার্জিটা হচ্ছে ওনার বাপের বাড়ির অ্যানসেস্টার, যিনি আবার খুব প্রতাপী ছিলেন, ওনার 7-8 পুরুষ আগের ওনার ঠাকুমার সোল ওনার ছেলের মধ্যে। হ্যাঁ, এবং এটা চলে আসলো কি করে, ঠিক ওনার ছেলে যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক মাথার উপরে ওনার বাবার ছবি ছিল, ওই ছবি থেকে ভাইব্রেশনে, বললাম ওরা ভাইব্রেশনের থ্রু দিয়ে ওনারা আনসার্স দেন। আমরা সবাই বুঝতে পারছিলাম যে অনেকে আছে, ওনার ছেলেও বুঝেছে কিনা জানি না, কিন্তু উনি বুঝেছেন, দিদি বুঝেছেন যে অনেকে আছে, যেরকম আগের বার এখানে হয়েছিল মনে আছে, হ্যাঁ ঠিক এরকম, কিন্তু মাথা ব্যথা হয়নি, হালকা হালকা মাথা ব্যথা হবে না, বাট দেন উনি বুঝতে পেরেছিলেন যে অনেকে আছে না, হ্যাঁ তোমার অ্যানসেস্টার্স চলে এসছে, এবং ওর সোলটা কার, আমি এটাও বলে দিলাম, ও তোমার সাথে ভীষণ কানেক্টেড, শুধু ছেলে হলে যে কানেক্টেড আছে বলছে তা না, এবং তোমাকেও ভালো দেখতে চায়, নিজের স্ত্রীকেও ভালো দেখতে চায়, চোখের জল তোমার জন্য পড়ে, তোমাকে ফিল করে, ভুলে যায়নি। বলে একদম ঠিক, আমার ভীষণ খেয়াল রাখে, এরকম খেয়াল আমার কেউ রাখিনি, মানে এত আত্মার কানেকশন। তোমার ঠাকুমার 7 পুরুষ আগে যিনি ছিলেন, তার সাথে ওনার এনার্জি তো এখানে এখন এই সরিয়ে নিয়েছে উনি, এটা অন্য বার্থের কোনো কানেকশন, যেটার জন্য ছেলে হয়ে এসছে, যে মাকে প্রোটেক্ট করবো, এবং মাকে এইভাবে জড়িয়ে রাখে, যেমন তুমি তোমার মাকে জড়িয়ে রাখো, একদম সেম। এই জন্য আমার এত ভালো লেগেছে ছেলেটাকে, যে বাহ, মানে দেখা যায় না, এখনকার যুগে দেখা যায় না, তোমাকেও আমি দেখেছি, এই রিলেশনশিপ দেখা যায় না, যে তোমার মা তোমার ব্যাপার বলতে গিয়ে কেঁদে দিচ্ছে, মানে কতখানি কানেকশন, তোমাদের আত্মিক কানেকশন। তুমিও জানবে যে তুমি মায়ের তরফের কেউ এসেছো, সেজন্য তুমি তাকে এত ফিল করো, তুমি ভীষণ ফিল, বুঝতে পারো, বলো না বাট বুঝতে পারো, এটাই অনেক। থ্যাংক ইউ দিদি, এত সুন্দর একটা ঘটনা তুমি আমাদেরকে বললে, ঘটনা আর এটা কিছুদিন আগেই ঘটেছে, গত সপ্তাহে হয়েছে, আর কিছু বলতে আমি চাই না। আর কে পডকাস্ট কেমন লাগলো যদি বলো, আগের বারও বলেছিলে, এইবারও যদি কিছু রাখো। In one word, you both are doing great job. Great job. Not in one word, but in one sentence, you both are doing great job. মানুষের মধ্যে মানুষকেই ছড়িয়ে দিচ্ছ। থ্যাংক ইউ। জনসমুদ্রের মধ্যে মানুষকে ছড়িয়ে দিচ্ছ, যাতে তাদের দুঃখটা একটু, আমরা কষ্টটা একটু কমাতে পারি। তো তোমরা হচ্ছ বিশাল, মানে একটা বিশাল কাজ তোমরা শুরু করেছো, যেটার সব ব্রাঞ্চেস গুলো আমরা হয়ে গিয়েছি বলতে পারো। থ্যাংক ইউ। আর এতক্ষণ যারা আছেন, এতক্ষণ ধরে দেখছেন, শুনলেন, তারা যদি চান পিএলআর করতে, ট্যারট কার্ড বা যে বিষয়গুলো দিদি বলেছে, সেগুলো যদি আপনারা কোনো রেমিডিস চান, তো নাম্বার তো স্ক্রিনে আছেই দিদি, তোমার সাথে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবেন বা কল করতে পারেন। আর থ্যাংক ইউ দিদি। আরেকটা ছোট্ট কথা আমি বলতে চাই, আমি তো বলেছি আমি যখন মেডিটেশনে বসি আমি ফ্লাইট মোডে করে দিই, হ্যাঁ এটা আমি কখনো করিনি, কিন্তু এইবার করতে হয়েছে আমাকে। আই এম সো থ্যাঙ্কফুল কি কত ভালোবাসা পেয়েছি আমি। আমি একটা ছোট জিনিস বলে দিই, এটা আপনাদের জন্য, ইন কেস যদি দেখছেন আমি ফোন ধরছি না, জাস্ট সেন্ড মি আ হাই মেসেজ অলং উইথ ইউর ডেট অফ বার্থ, রিসেন্ট পিকচার, কোথা থেকে বলছেন, বাস এটা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। আর যে নাম্বারটা আমার দেওয়া হচ্ছে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো একদম সংকোচিত হবেন না। আমি মোবাইল ধরছি না, মানে আমি মেডিটেশনে আছি বা ক্লায়েন্টের সাথে আছি, আপনাদের সাথে আমি আই উইল রিভার্ট ব্যাক ফর শিওর, কারণ আমি কোনো অপশন ছাড়তে চাইছি না, যাতে যে আসবে অনেকে আমি ফ্রি করে দিয়েছি। হ্যাঁ, এটারও আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারবো যে ইউ ক্যান আস্ক দ্যাট পারসন।
ওকে। আমার স্কটল্যান্ড থেকে ফোন এসছে, লন্ডন থেকে ফোন এসেছে, ঠিক আছে, বাংলাদেশ থেকে আমার নিজের যেখানে 17 বছর ছিলাম সেখানে বাচ্চারা আমাকে ফোন করেছে। আই এম সো হ্যাপি। আমি যে রেট নিই তার হাফেরও হাফ করে দিয়েছি, কারণ আমার ছেলে ওই কান্ট্রিতে আছে, তো তাদেরকে আমি ওই রূপেই দেখি যে আমার বাচ্চাটাই তো আমাকে ফোন করেছে, আমি কি টাকা নেবো ওর থেকে। তো আমি আগের বার যেটা বলেছিলাম যে মানি ইজ আ গুড এনার্জি, রিমেম্বার আমি বলেছিলাম, বাট মাই ফোকাস ইজ টু হেল্প পিপল। তো আমি কিন্তু ওই কথা রেখেছি। এবং এখানেও অনেকে যারা দুস্থ তারা আমার কাউন্সিলিং ফিস দিতে পারছে না, হাফ করে দিয়েছে। এবং এমনও বলেছি আপনার যখন মনে হবে আপনি দিতে পারছেন তখন দেবেন, কিন্তু মনে মনে করে দেবেন। এরকম এটা হয় না, এরকম মানুষ আমি চেষ্টা করেছি যা বলেছি তোমার এখানে সব যাতে রাখতে পারি, কারণ নাহলে মানুষ ভাববে কি যে আমি এখানে একটা বলছি করছি আরেক না। আমি একটা নৌকোতে চড়েছি, ওই নৌকোতে আমি 2 নৌকোয় পা দিয়ে চড়ি না, আমি এক নৌকোতেই চড়েছি, ওটাতেই বাবার কাছে যাব। তাহলে যেতে হলে যা আসবে আমি এক নৌকোতেই যা করার করে যাব বাবার হেল্পে, বাস এটাই মোটো। থ্যাংক ইউ দিদি। আর আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আপনি আগেও দেখেছেন রিনিতা ম্যাম, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংশুক সেন। নমস্কার। নমস্কার।